আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে কুয়েতের সালমিয়াতে রয়েছেন। ওনার নাম আশিকুর রহমান সুমন। উনি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। তো চলুন সরাসরি ওনার ঘটনাতে চলে যাই। তো এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার চাচাতো ভাইয়ের কাছ থেকে। ওনার চাচাতো ভাইয়ের 4 জন বন্ধু ছিল, রবিন, আলিম, কাউসার এবং সাদ্দাম। তো তারা খুব দুষ্ট ছিল। একদিন ওনাদের স্কুলের মাঠে বসে তারা কথা বলছিল, মানে ওই ওনার চাচাতো ভাইদের যে এলাকা আর কি। তো হঠাৎ করে এই 4 জন যে বন্ধু তার চাচাতো ভাইয়ের, রবিন, আলিম, কাউসার, সাদ্দাম, এর মধ্যে রবিন বলে ওঠে, আচ্ছা আগামীকাল তো অমাবস্যার রাত, তো সবাই মিলে মজা করবি নাকি? তখন সাদ্দাম বলে ওঠে, এই কি মজা করবি বল? তখন রবিন বলে ওঠে, আমাদের পাশের বাসার আক্তার কাকা, ওনার অনেকগুলা মোরগ মুরগি আছে, ওখান থেকে চুরি করে খাবো। আর পাশেই তো শ্মশান, ওখানে ভূত দেখবো। এটা অবশ্য মজা করে বলেছেন। তো 4 বন্ধু বলে আচ্ছা ঠিক আছে। তো এই বলে সবাই সবার বাড়িতে চলে গেল। পরের দিন সন্ধ্যার পর রাত যখন 8টা বাজে, তখন সবাই আবার একসাথে ওই স্কুলের মাঠে আসে। তারপর সবাই আলোচনা করলো কিভাবে এই কাজটি করবে। কাউসার আর সাদ্দাম মিলে করবে মুরগি চুরি, মানে মুরগি চুরি করে এখানে নিয়ে আসবে। রবিন আর আলিম মিলে শুকনো কাঠ জোগাড় করবে। যাই হোক, এরকম পরিকল্পনা, দুজন করে ভাগাভাগি হয়ে গেল। 1 ঘন্টা পর রবিন আর আলিম শুকনো কাঠ নিয়ে আসলো। আর রাত গভীর না হলে তো মুরগি চুরি করা যাবে না, এজন্য ওরা অনেকক্ষণ পর এসেছিল। তো সাদ্দাম আর কাউসার মিলে 3টা মুরগি চুরি করে নিয়ে এসেছিল আর কি। সহি সালামতে চুরি করতে সক্ষম হয়েছেন, ধরা পড়েন নাই আর কি। ধরা পড়লে তো বিপদ ছিল। তো এরপর স্কুল মাঠে ওই মুরগিগুলো জবাই করা হয়। তারপর একটা ব্যাগের মধ্যে নিয়ে ওই পাশে একটা হিন্দু পাড়া ছিল, মানে হিন্দু ধর্মাবলম্বীরা একটা নির্দিষ্ট পাড়ায় থাকতো, ওখানে ওটা হিন্দু পাড়া বলে। ওই হিন্দু পাড়ার পাশে একটা পাম্প ঘর ছিল, মানে সেচ পাম্প ঘর। তো এটাও আবার রবিনের এক কাকার, যেটা দিয়ে উনি ধান খেতে পানি দিত। তো রবিন তার কাকার কাছ থেকে অনুমতি নিয়ে ওই পাম্প ঘরের চাবি আগে থেকেই নিয়ে রেখেছিল। তো ওই পাম্প ঘরের রুম খুলে সবাই রান্না করতে ব্যস্ত হয়ে যায়, রান্না বাড়া শুরু হয়ে যায়। তো 2 ঘন্টা পর রান্না বাড়া কমপ্লিটও হয়ে যায়। এখন তো খাওয়া দাওয়ার পালা। একটা সমস্যা বেঁধে যায়, সেটা হলো তারা দেখে মোড়ের বলে খাবারের প্লেট নিয়ে আসে নাই, অন্যান্য সব জিনিস নিয়ে আসছে। এখন করবে কি? পাম্প ঘর থেকে তাদের বাসা তো আবার অনেক দূর। তখন আলিম বলে ওঠে, আরে পাশেই তো শ্মশান, ওখানে তো কলা গাছ আছে অনেকগুলো, ওখান থেকে কলার পাতা নিয়ে আসি, সেটাই তো খাওয়া যায়। এখন বাড়িতে যাব প্লেট আনতে, বাড়ির লোকজন এটা দেখে সন্দেহ করবে, কতগুলো কথা বলবে, আবার যদি ফেরত আসতে না দেয় তখন তবে আর এক ঝামেলা। সুতরাং এটাই করি। এতে করে ওই যে তারা মজা করে বলেছিল ভূত দেখবে, বলে যে তখন এখন রাতের বেলা শ্মশানে গেলে আর একটা অনুভূতিও হবে, চল যাই। তখন এই সাদ্দাম বলে, ঠিক আছে আমি নিয়ে আসছি, আমার সাথে কেউ যাবি নাকি? তখন আলিম বলে, আমি যাব। তখন এই 2 জন মিলে কলা পাতা আনতে চায়। এদিকে এই যে পাম্প ঘর, যেটা মানে কল ঘর, এখান থেকে শ্মশানের দূরত্ব মাত্র 3 থেকে 4 মিনিটের পথ। এদিকে প্রায় আধা ঘন্টা হয়ে যায়, ওরা আসে না। এরপর রবিন আর কাউসার মিলে ওই শ্মশানের দিকে এগিয়ে যায়। তো শ্মশানের ভেতর তারা ঢুকে দেখে সাদ্দাম আর আলিম সেন্সলেস হয়ে পড়ে আছে এবং দুজনেই চিতাখোলার উপর শোয়া। তো এইটা দেখে তোরা 2জন খুব ভয় পেয়ে যায়, নিশ্চয়ই এদের সাথে ভৌতিক কিছু ঘটনা ঘটেছে। তো সাদ্দাম আর আলিম এদেরকে এত ডাকাডাকি করে, কিন্তু তারা কোনো সাড়া দেয় না। পরবর্তীতে এই 2 জন দুজনের কাঁধে তুলে নিয়ে পাম্প ঘরে নিয়ে আসে। পাম্প ঘর তো খুব বেশি দূরে ছিল না, কিন্তু ওদেরকে আস্তে আস্তে নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। তো নিয়ে আসার পর রবিন কাউসারকে বলে, পাশেই তো হিমেন সন্ন্যাসীর বাড়ি, তুই থাক, আমি ডেকে নিয়ে আসি। ওই পাশে তো হিন্দু পাড়া ছিল, ওখানে একজন নাম করা সন্ন্যাসী ছিল, তার নাম হলো হিমেন, সবাই হিমেন সন্ন্যাসী বলতো আর কি, ওই নামে সে পরিচিত। এখন প্রবলেম হলো, কাউসার তো রাজি হয় না, বলে না না, আমি এই ঘরে একা একা থাকতে পারবো না, ওরা 2 জন অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার ভয় লাগতেছে। তখন কি আর করা, 2 জনই যাবে। এখন যাবে, এই 2 জনকে এইভাবে রেখে কিভাবে যাবে?
ওরা কি করে, পামঘরটা তালা মেরে ওদের ভিতর দুইজনকে রেখে ওরা যায়। তো হিমেন সন্ন্যাসীর বাড়ির দিকে যায়। ওই দিন তো অমাবস্যার রাত ছিল। ওরা ওই হিমেন সন্ন্যাসীর বাড়িতে যাওয়ার পর দেখে হিমেন সন্ন্যাসী ছোট একটা কালী মন্দিরের ভিতরে ধ্যান করছে। অমাবস্যার রাত্রে তো ওরা পূজা অর্চনা করে আর কি। তো তাকে ডাকাডাকি শুরু হয় আর কি। তো বেশ খানিকক্ষণ ডাকাডাকি করার পর হিমেন সন্ন্যাসী বের হওয়ার বলে যে এই তোমরা এত রাত্রিবেলা কেন আসছো আর ডাকাডাকি করছো কেন? তখন ওরা ওদের পরিচয় দিল, কোথায় বাড়ি টাড়ি সবকিছু দিল। তো হিমেন সন্ন্যাসী ওদেরকে চিনতে পারলো, ওদের বাবা চাচা আত্মীয় স্বজনকে চিনতে পেরেছে আর কি। তখন হিমেন সন্ন্যাসী ভয় পেয়েছিল রাতের বেলা আবার কারা আসলো, আবার কোনো পিশাচ আসলো নাকি মানুষের রূপ ধরে তার ক্ষতি করার জন্য। তো হিমেন সন্ন্যাসীও বুঝতে পারলো যে এরা মানুষ, সমস্যা নাই। এরপরে রবিন সব বিস্তারিত বলল যে কি হয়েছে। সন্ন্যাসী সব শুনে বলল যে বাপুরে আমি এখন যেতে পারবো না, এমনিতে অমাবস্যা রাত, আমার একটু সমস্যা আছে, যেহেতু বিভিন্ন ধরনের কাজ টাজ করি, এই রাত্রে আমাদের এভাবে বের হওয়া ঠিক না। এই কথা শোনার পর রবিন আর কাউসার তো সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে সেই যে কান্না, বলে আমাদেরকে বাঁচান, বন্ধুদেরকে বাঁচান। তখন সন্ন্যাসীর মনটা একটু নরম হয়, বলে আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি কি করা যায়। তো পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট যাওয়ার পর তারা পাম্প ঘরে এসে পৌঁছায়। এখন সন্ন্যাসীকে তো তারা শ্মশানে নিয়ে যাবে না, পাম্প ঘরে নিয়ে আসবে ওই দুজনের কি হয়েছে এটা দেখার জন্য, সুস্থ করার জন্য। কিন্তু ওখানে এসে পাম্প ঘরের তালাটা খুলে সবাই অবাক হয়ে যায়, দেখে যে ওই পাম্প ঘরে ওরা দুজন নাই। কোথায় গেল? অথচ দরজা তালা মারা, যাওয়ার তো কোনো উপায় ছিল না। হাড়ি পাতিল সব এলোমেলো, আর পাতিলে ভাত আছে কিন্তু মুরগির মাংস নাই। এখন ওগুলো না হয় গেল, কিন্তু সাদ্দাম আর আলিম কোথায় গেল? রবিন তো কাউসারকে গালিগালাজ করছে যে তুই যদি এখানে থাকতি তাহলে এই ঘটনা ঘটতো না। তখন সন্ন্যাসী বলে ওটা ঝগড়াঝাটি বন্ধ করো, তাড়াতাড়ি শ্মশানের দিকে চলো। তো ওরা দ্রুত শ্মশানের দিকে যায়। শ্মশানের দিকে যাওয়ার পর তারা দেখতে পায় যে আগের মতোই এই দুইজন ওই চিতার উপরে শুয়ে আছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট মুখে মারতেই দেখা গেল যে আলিমের মুখ দিয়ে রক্ত পড়ছে। এসব দেখে সন্ন্যাসী বলল তোমরা আমার পাশে এসে দাঁড়াও। এরপর উনি কিছু মন্ত্রতন্ত্র পড়ে কাউসার আর রবিনের দুজনের বুকে ফু দিল। মনে হলো তাদের শরীর বন্ধ করেছে, এটাই তাদের কাছে মনে হয়েছে। এখানে বলে রাখা ভালো যে 2 দিন আগে একজন মারা গিয়েছিল, একজন হিন্দু ব্যক্তি, তাকে এই শ্মশানে দাহ করা হয়েছিল। পাশে কিছু ছাই পড়েছিল, ওই ছাই তুলে তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়ে ফু দিল সাদ্দাম আর আলিমের উপরে, ওরা যে চিতার উপর শুয়ে আছে। হঠাৎ করেই আলিম 30 সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়িয়ে পড়লো এবং তান্ত্রিককে বলে ওঠে, তান্ত্রিক ওদেরকে বলে, বিশেষ করে আলিমকে বলে, এই তুই এই ছেলেটার উপর ভর করছিস কেন? কে তুই? কি করছে ওরা? তখন ওই আলিম বলে ওঠে, আমি সন্তোষ, ওরা আমার কলসির ভেতরে পয়সা ছিল সেটা নিয়েছে, কলসিটা পা দিয়ে লাথি মেরে ভেঙে ফেলেছে। আমার কথা বিশ্বাস না হলে দেখ, ওর পকেটের ভিতরে পয়সা আছে। এই কথা যখন বলছিল তখন আলিমের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে, এমন লাল টকটকে হয়েছিল। তখন তান্ত্রিক বলে ওঠে, ওদের ছেড়ে চলে যা বাবু, যদি না যেতে চাস তাহলে কিন্তু তোকে এখনই বোতলবন্দি করে ফেলবো, আর তোর পয়সা তোকে দিয়ে দিচ্ছি, তুই চলে যা, ভাগ এখান থেকে। ওদেরকে ছেড়ে দে, ওরা ছোট মানুষ, বুঝতে পারে নাই। এভাবে কথোপকথন চলছে। হঠাৎ করে আলিমের ভেতরে থাকা ওই সন্তোষ, এই সন্তোষ তান্ত্রিককে মারতে আসে হুট করেই। আর আচমকা এই জিনিসটা হয়েছে, তান্ত্রিক মুহূর্তে নিজেকে সামলিয়ে নিয়েছে এবং তান্ত্রিকের হাতে থাকা একটা মানুষের মাথার খুলি, যেটা থলের ভিতরে ছিল, সে ওই বের করে রেখেছিল, ওইটা বের করে কিছু মন্ত্র পড়েছিল। হাতে রাখা অবস্থায় আরো মন্ত্র পড়েছিল, প্রথমে বের করেছে তারপর মন্ত্র পড়েছে, এরপর আবার হাতে রাখা অবস্থায় কিছু মন্ত্র পড়েছিল। ওই মন্ত্রটা কি দিয়ে কি পড়েছে, ভিন্ন শব্দ টব্দ, এরা ওটা বুঝতে পারে নাই। তো মন্ত্র পড়ার সাথে সাথে হঠাৎ করে আলিমের ভেতর থাকা এই সন্তোষ চিৎকার করে ওঠে এবং চিৎকার করে উঠে ওর ভিতর থেকে ওটা চলে যায়। মনে হলো একটা কালো ছায়ার মতো কিছু একটা বের হয়ে গেল ভিতর থেকে, আর তখন আলিম নিচে পড়ে যায়। তান্ত্রিক সাথে সাথে বলল, নদীর ভেতর থেকে পানি নিয়ে আসো দ্রুত। পাশে একটা নদী ছিল আর কি। তো রবিন পাশের একটা নদী, ওইখানে ছোট একটা কলসির মতো ছিল আর কি। ওই এসে তো শ্মশানে অনেক কিছু পড়ে থাকে, কলস টলস পোড়ানোর সময় কাঁধে করে ওই পানি নিয়ে মানুষ ঘোরে, তো অনেক সময় কলসি ফেটে যায়, কিছু অংশ ভালো থাকে। তো ওই কলস একটা নিয়ে ওর ভিতর থেকে কিছু পানি নিয়ে আসে, টানার পর তান্ত্রিকের হাতে দেয়। তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে আলিম এবং সাদ্দামের মুখে ছিটিয়ে দিল। এর কিছুক্ষণ পর দুজনই ওদের সেন্স ফেরত পায়। তখন তান্ত্রিক বলে উঠলো, তোমরা তাড়াতাড়ি এখান থেকে বাসায় ফেরত যাও,
আর আগামীকাল আমার সাথে দেখা করো। এরপর কাউসার আর রবিনের কাঁধে হাত রেখে রবিনের বাসার দিকে সবাই এগিয়ে যাচ্ছিল। ওই রাত্রে আর যার যার নিজের বাসায় যায় নাই, একজনের বাসায় যায় আর কি। ধীরে ধীরে আস্তে আস্তে রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়ে রবিনের বাসায় গিয়ে। পরের দিন সকালবেলা 10টার দিকে সবাই ঘুম থেকে ওঠে। কারো তেমন কোনো সমস্যা না হলেও আলিমের অনেক জ্বর ছিল। এরপরে রবিন আলিমকে বলল যে আসলে তোদের সাথে কি হয়েছিল গতকাল কলাপাতা আনতে গিয়ে। তখন আলিম বলে যে এই আলিম আর সাদ্দাম যখন কলাপাতা নিয়ে আসছিল, হঠাৎ করে তার কাছে মনে হলো যে এই যে হিন্দুরা তাদের রীতি অনুযায়ী যে মানুষ দাহ করে, একটা কলসের ভিতরে কিছু পয়সা রেখে যায়, এই পয়সা দিয়ে নাকি অনেক কাজ করা যায়। কারণ একটা কুসংস্কার প্রচলিত আছে যে অনেক সময় গ্রামে যে জুয়া খেলা হয়, ওই পয়সা নাকি যার কাছে থাকে সে সহজে হারে না। এই কারণে তাদের মনে হয় যে আচ্ছা এই পয়সা নিয়ে গেলে তো ওদের কপাল খুলে যাবে, জুয়া খেলায় অনেক টাকা জিতবে, বড়লোক হয়ে যাবে, তার তো কোনো টাকার অভাব হবে না, মেলায় গিয়ে জুয়া খেলবে আর প্রচুর টাকা ইনকাম করবে, এই ধান্দা তাদের মাথায় কাজ করে। তো এই কথাগুলো যখন আলিম সাদ্দামকে বলে, সাদ্দামও রাজি হয়ে যায়। তখন তারা দেখে যে তার পাশে একটা কলস পড়ে আছে। তখন এই আলিম কি করেছে, পা দিয়ে লাথি মেরে কলসটা ভেঙে ফেলেছে আর ভেতরে থাকা পয়সা উঠিয়ে তার পকেটে ভরেছে। আর তারপরেই ওরা যখন ফেরত আসছিল তখন ওই শ্মশানের মধ্যে একটা বট গাছ ছিল। ওরা খেয়াল করে যে ওই বট গাছ থেকে ধীরে ধীরে বন মানুষের মতো কিছু একটা নেমে আসছে, এরকম একটা অবয়ব আর কি। বন মানুষ বলতে গরিলা বা বড় আকারের কোনো শিম্পাঞ্জি এরকম কিছু একটা তাদের কাছে মনে হয়েছে, লোমশ একটা শরীর। ওইটা নিচে নেমে আসে এবং মানুষের মতো হেঁটে হেঁটে ওদের কাছে চলে আসে। মনে হচ্ছিল সে রাগে ফেটে যাচ্ছে। ওইটা দেখে সাদ্দাম সেন্সলেস হয়ে যায়। আর ওটা তখনও কোনো কথাই বলে নাই, তাতে এই অবস্থা। আর এদিকে আলিম ওখান থেকে দৌড় দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, মনে হচ্ছে তার পা কিছু একটা দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওই অবয়বটা তখন বলে ওঠে, তোদের এত বড় সাহস, আমার কলসিটা ভাঙলি, আবার পয়সাও নিয়ে যাচ্ছিস। তখন আলিম বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে বাড়ি যেতে দেন। এরপর ওই অবয়বটা জোরে আলিমের মুখে একটা থাপ্পড় মারে। এরপর আলিমকে জাপটে ধরে। তারপর সামান্য কিছুক্ষণ ধস্তাধস্তি হয়েছে। এরপর আলিমের আর সেন্স থাকে না, সে সেন্সলেস হয়ে যায়। এরপর কি হয়েছে সে আর বলতে পারে না। তারপর তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা দেখে যে ওদেরকে এরা নিয়ে যাচ্ছে আর কি, মানে এই যে তান্ত্রিকেরা নিয়ে যাচ্ছে। এর ভিতরে যা যা হয়েছে, পাম করে গিয়েছে, এইসব কোনো কিছু তাদের কোনো খেয়ালে নেই। যাই হোক, বিকেলবেলা তান্ত্রিক একটা লোক দিয়ে খবর পাঠায় তার সাথে যেন তাদেরকে ওরা দেখা করে। তো পরবর্তীতে ওরা 4 বন্ধু মিলে ওই তান্ত্রিকের বাসায় যায়। তো তান্ত্রিক ওদের 4 জনকে কিছু পরামর্শ দেয় এবং 31 দিন সেই পরামর্শগুলো ফলো করতে বলে, তা না হলে কিন্তু অনেক বিপদ হতে পারে। ওরা তান্ত্রিককে কিছু উপঢৌকন দেয়, টাকা পয়সা দেয়, যেহেতু ওই রাত্রে এইরকম একটা উপকার তার কাছ থেকে পেয়েছে। এত রাত্রে মানুষ পাবে কোথায়, অথচ তাকে পেয়ে গিয়েছিল। তো যাই হোক, তান্ত্রিক খুশি মনে সেটা নেন। কিন্তু এই মাঝে মাঝে রাত্রের বেলা এই আলিম স্বপ্নে দেখতো যে অবয়বটা বলছে, তোরা কাজটা ভালো করিস নাই, তোদেরকে আমি বাঁচতে দিব না। যাই হোক, এই 31 দিন কেটে যায়, ওনাদের সাথে কিছু হয় নাই। আর এরপরে আর কোনো ঘটনাও শোনা যায়নি যে তাদের সাথে কিছু হয়েছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। রাতের বেলা গ্রামের সাহসী ছেলেপুলেরা মাঝে মাঝে এই ধরনের দুঃসাহসী কাজ করে থাকে। কারো বাড়ির মুরগি চুরি, কারো বাড়ির আম চুরি, কাঁঠাল চুরি, তারপরে ছাগল চুরি, এইগুলো করতে থাকেন। আর এইগুলো যারা করেন, দেখা গিয়েছে যে অনেক সময় তাই রাতের বেলা ভয় পেয়েছে। 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, হঠাৎ একদিন এমন হবে যে হয় নাই, বছরের পর বছর ধরে কোনো সমস্যা হয় নাই, এমন একদিন সমস্যা হবে, তখন কিন্তু প্রাণে বাঁচাই দুষ্কর হয়ে যাবে। এই জন্য এই বদ অভ্যাস এখনো যাদের আছে, পরামর্শ দিব যে অন্যের জিনিস এভাবে চুরি না করতে। আর রাতের বেলা এভাবে আমরা যেন হুটহাট করে কোথাও না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ। সুদূর কুয়েত থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই সুমন ভাই আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি উনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন।
আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে দিয়েছেন অনেক ভাই। উনি নরসিংদী জেলার মাতবুদি থেকে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। তো ঘটনাটি বলার আগে কয়েকটা কথা আসলে বলে নেওয়া ভালো। মানুষ আসলে অনেক সময় কৌতূহলবশত অনেক ধরনের বাজে কাজ করে থাকে, যেমন জাদুটোনা করা, বান মারা, তাবিজ কবজ করা বা কাউকে এটা শেখানো। কিন্তু তা করতে গিয়ে নিজের বা নিজের পরিবারের উপরে যে মাঝে মাঝে খুব ভয়ঙ্কর কালো ছায়ার প্রভাব পড়তে পারে, সে সম্পর্কে আসলে অনেকেই অবগত থাকেন না। আজকে যে ঘটনাটি শেয়ার করেছেন অনেক ভাই, ঘটনাটি ওনার চাচাতো ভাই কবিরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনার চাচাতো ভাই কবির এবং ওনার বয়স প্রায় সমসাময়িকই ছিল। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ওনার কবির ভাই ছোটোবেলা থেকেই তন্ত্র সাধনা, জাদুটোনা এসব ব্যাপারে আসলে অনেকটাই আগ্রহী ছিলেন। স্কুলে থাকতে তিনি বিভিন্ন ম্যাজিকের বই, জিন বশ করার গল্প, এসব বিষয়ে অনেক গল্পের বই কিনে পড়তেন। এসব ব্যাপারে তার খুব আগ্রহ ছিল। তখন তিনি কলেজে পড়েন। তো ক্লাসে ওনার এক বন্ধু ছিল, তার নাম রাজীব। তার দাদা তাবিজ করতো, ঝাড়ফুঁক করতো, মানুষকে নানারকমভাবে সাহায্য করতো। এবং তার দাদার কাছে নাকি জিনও ছিল। ওই জিন দিয়ে তিনি মানুষকে অনেক ধরনের সমস্যার সমাধানের পথ তৈরি করে দিতেন। তো কবির ভাই তার কাছ থেকে তার দাদার সম্পর্কে নানা রকম গল্প শুনতেন। মানুষের কী ধরনের সমস্যা নিয়ে আসে, কীভাবে তার সমাধান করায়, এগুলো বিষয় নিয়ে ওনারা মাঝে প্রায় কথা বলতেন। একদিন ওনার কবির ভাই ভাবেন যে তার কাছে যদি জিন থাকতো, তিনি অনেক ক্ষমতার অধিকারী হয়ে যেতেন, অনেক অসাধ্য কাজ করে ফেলতে পারতেন। তো হঠাৎ একদিন কাউকে কিছু না বলেই হঠাৎ করে দেখা গেল যে কবির ভাই কোথাও পাওয়া যাচ্ছে না। সারাদিন যাওয়ার পর রাতেও যখন বাসায় ফেরেনি, তখন যিনি ঘটনাটা বলেছেন ওনার চাচা চাচি আসলে অনেক টেনশন শুরু করেন। সারাদিন রাতের বেলায় খোঁজখবর নেওয়া হয় আত্মীয় স্বজনদের কাছে, বন্ধুবান্ধব যা আছে আর পাড়া প্রতিবেশী সব জায়গায় অনেক খোঁজখবর করা হয়, কিন্তু কবিরকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদে মাইকে এলানও করা হয় এবং শেষ পর্যন্ত থানায় একটি মিসিং কমপ্লেন করা হয়। তো উনি হারিয়ে যাওয়ার প্রায় 9 দিন পর ওনার চাচি রান্নাঘরে রান্না করছেন। এমন সময় হঠাৎ করেই ওনার ছেলে কবির পিছন থেকে মাকে ডেকে বলেন, মা ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ওনার চাচি পিছনে ফিরিয়ে তাকান এবং অবাক হয়ে যান এবং কান্নায় ওনার ছেলেকে জড়িয়ে ধরেন। যাই হোক, এরপরে ওনার চাচা বাসায় আসেন, মানে কবির সাহেবের বাবা। তো ওনাকে অনেক কান্না করেন এবং বকাবকি করেন, ছেলেকে মারেনও বলতে গেলে, যে এতদিন তুই কোথায় ছিলি, কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না, কোনো খবর ছিল না। কিন্তু ওনাকে অনেক কিছু জিজ্ঞেস করেন, কিন্তু কবির ভাই যে উনি কোনো কথারই উত্তর দিচ্ছিলেন না। উনি শুধু মাথা নিচু করে বসেছিলেন। যে ঘটনাটা শেয়ার করেছেন ওনার মানে কাজিন, যেহেতু উনি বললেন যে ওনার কাছে মনে হচ্ছিল যে পুরো ব্যাপারটাই আসলে কবির ভাই কানে নিচ্ছেন না, তিনি আসলে মানে অন্য কোনো কিছু নিয়ে ভাবছেন। তো পরদিন সকালে ওনার কাজিন কবির ভাইয়ের সাথে উনি দেখা করেন। তো জানতে চাইলেন যে আসল ঘটনাটা আসলে কি, কোথায় গিয়েছিলে। তো ওনার কাজিন কবির ভাই আসলে মুচকি এসে বললেন, কিছুই হয় নাই রে, সব কিছুই হবে। উনি আসলে হতভম্ব, শুধু চেয়েই রইলেন। একটু থেমে তিনি বললেন যে, ওনার কাজিন বললেন যে, কখনো জিন দেখেছিস চোখের সামনে? উনি বললেন না। তিনি বললেন, দেখতে চাস? উনি তোকে তাকিয়েই রইলেন। তিনি বললেন যে, সাহস জোগাড় কর আগে, এরপর তোকে একদিন দেখাবো না। এই বলে উনি উঠে দরজা বন্ধ করে তার ব্যাগের ভেতর থেকে একটা বই আর কিছু কাগজ বের করলেন। বললেন যে এই কাগজের মধ্যে যেই জিনিসগুলো লেখা আছে এগুলো জোগাড় করতে গিয়েছিলাম, এগুলো করতে আমার একটু সময় লেগেছিল, আর খবরদার বাসার কাউকে বলবি না। তো ওনার কবির ভাই ওনাকে সব কথাই বলতেন, কারণ আগেই বললাম যে ওনাদের আসলে বয়সের ব্যবধান খুবই কম ছিল। ওনারা প্রায় একসাথেই ছিলেন, 8 মাসের ব্যবধানের মতো ছিল, ওনারা প্রায় বন্ধুর মধ্যে ছিলেন। তো যাই হোক, ঘটনাটি যিনি শেয়ার করেছেন তো অনেক ভাই, তো উনি প্রথমে বইটা হাতে নিয়ে দেখলেন। বইয়ের উপরে কোনো কভার নাই, অনেক পুরনো একটা বই, অনেক অংশ ছেঁড়া। বইটা একটু খুলে উল্টে পাল্টে দেখলেন এবং কাগজের টুকরাগুলো হাতে নিয়ে সেগুলোতে দেখলেন যে কিছু আরবি লেখা, কিছু জিনিস হচ্ছে সাংকেতিক চিহ্নের মতো দেয়া, আসলে কোন ভাষা সেটা বোঝা যাচ্ছে না। কিছু জায়গায় ভয়ঙ্কর কিছু ছবি আছে, কিছু জায়গায় কাটামাতার ছবি, বিভিন্ন কিছু নাম দেওয়া, কিছু বাংলায় লেখা, অনেক কিছু মানে অনেক কিছু আইটেম টাইপের আর কি, যেগুলো মানে জাদুটোনা করতে যেসব জিনিস লাগে। তো যাই হোক, তার সাথে কথাবার্তা হলো ওনার কাজিনের সাথে। তো ওনার কাজিন বললো যে, আমার সাথে একদিন আসরে বসবি।
আমি আগে পুরো ব্যাপারটা শিখে নেই, তারপর তোকে নিয়ে বসবো। তার কথাবার্তা শুনে আসলে অনেক ভাই যিনি ঘটনাটা শেয়ার করেছেন তার আসলে ভয় লাগতে শুরু করলো। উনি খানিকটা ভয়ের সাথে অবিশ্বাস সুরিয়ে বললেন যে, দূর ভাই, কি আজারে কথাবার্তা বললো এগুলি। হঠাৎ করে ওনার কবির ভাই চুপ হয়ে গেলেন, আর বললেন, দেখি কি করা যায়। এই বলে ওনাকে নিয়ে বের হয়ে গেলেন। তো ওনার কবির ভাই আসলে কবির ভাইকে নিয়ে বলতে গেলে যেটা হয় সেটা অনেকটা ঘর কোনো কিছু মানে ওই বইগুলো সংগ্রহ করার পরে বা ওই জিনিসগুলো সংগ্রহ করার পর উনি আসলে অনেকটা ঘরকুনে হয়ে যান। ক্লাসে যান না, আড্ডায় যান না, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করেন না, ঘর থেকে বের হন না, সারাদিন ওই বইটা নিয়েই পড়ে থাকতো এবং ওনার ঘরে কাউকে ঢুকতেও দিত না। তো একদিন জানতে চাইলে এটাই ওনাকে বলে যে বইটাতে নাকি অনেক দরকারি আমল আছে, সেগুলো বের করে উনি পড়েন। তারপর টেবিলের উপরে উনি দেখলেন অনেক ভাই যে একটি কোরআন শরীফও আছে। তো জানতে পারলেন যে উনি রেগুলার কোরআন শরীফও পড়েন। তো একদিন রাতের বেলায় বাসার প্রায় সবাই যখন ঘুমে, গভীর রাত, তখন সময় হবে 3টা কি 4টা। তো কবির সাহেব অজু করে পরিষ্কার ভালো একটা সাদা কাপড় পরে বের হয়ে যান, কাঁধে তার ওই সেই ব্যাগ, যে ব্যাগের মধ্যে বই এবং হাতে কোরআন শরীফ, এবং উনি বাসা থেকে বের হয়ে যান। ওই ওনাদের বাসার একটু সামনেই একটা মাঠ ছিল। তো ওনার কাজিন কবির সাহেব সেই মাঠের চলে যান। মাঠ তখন সময় যেহেতু রাত 3টা, আমি বলছি, আমাবস্যা ছিল, চারিদিকে একদম অন্ধকার, বাতাস টাতাস নেই, একদম গুমট টাইপের একটা অবস্থা এমনিতেই ছিল। তো উনি যেটা করেন সেটা হচ্ছে ওনার বাসার সামনে যেহেতু মাঠটা যেটা ছিল, মাঠের একদম মাঝখানে যান, সেখানে গোলাকার একটি দাগ কাটেন, সেই দাগের চারিপাশে উনি মোমবাতি জ্বালান এবং ঠিক মাঝখানে উনি বসেন। উনি কোরআন শরীফের সূরা জিন তেলাওয়াত শুরু করেন। এবং এর আগে অনেক ধরনের আমল উনি করেছিলেন, যেটা আসলে অনেক ভাই আমাকে শেয়ার করেনি, বলছে আমাকে জাস্ট এটাই বলেছে যে উনি অনেক ধরনের আমল করে তারপর ওখানে গিয়েছিলেন। তো যাই হোক, উনি সূরা জিন তেলাওয়াত করা শুরু করলেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটা বাতাসও ছিল না। কিছুক্ষণ পর উনি খেয়াল করলেন যে পিছনে দুটি বেড়াল প্রচণ্ড ঝগড়া করলে যেমন শব্দ হয়, চিল্লাচিল্লি করলে যেমন শব্দ হয় তেমন শব্দ, সাথে কতগুলো শিয়ালের ডাকি কানে আসছে। এবং কিছু সময় পরে ওনার কবির ভাই কাজিন খেয়াল করলেন যে আশেপাশ থেকে বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ আসছে। তিনি লক্ষ্য করেন যে চারপাশে বাতাস যেন কেমন জানি ভারী হয়ে আসছে ধীরে ধীরে। উনি বুঝতে পারলেন যে আশেপাশে কেমন জানি সব কিছু, মানে মনে হচ্ছে ওনার আশেপাশে অনেক মেঘলা হয়ে গেল। হঠাৎ করে মেঘগুলো নিচে পড়ে গেল, নিচে চলে আসলো। কিন্তু কোনো অবস্থাতেই উনি কোরআন শরীফ পড়া থামেননি, কারণ উনি জানেন যে কোনোভাবে কোরআন শরীফ পড়া যদি থামিয়ে দেন তাহলে ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে। কিন্তু তার মনের ভিতরে ভয় না, এক ধরনের অস্বস্তি কাজ করছিল। তো কিছুক্ষণ পর ওনার কবির ভাই চারপাশে খেয়াল করলেন যে চারিপাশে কিছু অবয়বের আনাগোনা। ওই অবয়বগুলো কালো ছিল, কালো মানে অন্ধকার রাত্রের মধ্যে কালো অবয়ব, কিন্তু বোঝা যাচ্ছিল, চারিদিকে ঘিরে ঘোরাঘুরি করছিল প্রচুর। একটা সময় উনি খেয়াল করলেন যে প্রচুর অবয়ব তার চারপাশে মানে ঘোরাঘুরি করছে, এবং অবয়বগুলোর উপস্থিতি প্রচণ্ড বেগে একসময় বেড়ে গেল, বাড়তেই থাকলো। এবং একটা সময় উনি খেয়াল করলেন যে চারিপাশ থেকে শুধু প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে। অনেক মনে হচ্ছে যে উনি একটা মাঠের মধ্যে খালি মাঠে বসে আছেন, কিন্তু ওনার মনে হচ্ছে না যে উনি খালি মাঠে বসে আছেন, উনি মনে হচ্ছে যে কোনো একটি মেলার ঠিক মাঝখানে উনি বসে আছেন। তো যাই হোক, উনি তখন একটা জিনিস বুঝতে পারলেন যে উনি আসলে জিনদেরকে ডাকার যে আমল, সে আমলগুলো করেছেন, কিন্তু জিনদেরকে আসলে কিভাবে এখান থেকে সরাতে হবে বা কিভাবে নিজের বশে আনতে হবে সেটা আসলে শিখেননি। পুরো জিনিসটাই ওনার আসলে খুব বেশি ইন্টারেস্ট ছিল, উনি সব কিছু না শিখেই আমলটা শুরু করে দিয়েছিলেন। তো যাই হোক, ওনার একটা সময় ওনার সূরা জিন পড়া শেষ হয়ে গেল, কিন্তু উনি সূরা জিন পড়া থামালেন না, কারণ উনি খেয়াল করলেন যে উনি যে অবয়ব মানে চারিদিকে যে বৃত্তটা টেনেছিলেন, সেই বৃত্তের ভিতরে কিন্তু কোনো কিছু আসছে না। উনি বুঝতে পারলেন যে ওনার বৃত্তের ভিতরে কোনো কিছু আসবে না, এবং ওনাকে কোরআন শরীফ তেলাওয়াত কোনোভাবে বন্ধ করা যাবে না। ওনার ভিতরে প্রচণ্ড ভয় পাচ্ছিলেন এবং প্রচণ্ড অস্থির হয়ে গেছিলেন, এবং ঘেমে একাকার প্রচণ্ড ভয় পাচ্ছেন, কিন্তু কোনোভাবেই উনি কোরআন তেলাওয়াত করা থামছেন না। তখন ভোর হতে কিছু সময় বাকি, ফজরের আজানও এখনও দেয়নি। তো বলে রাখা ভালো, অনেক ভাইয়ের যে চাচা মানে কবির ভাইয়ের বাবা প্রতিদিন ফজরের নামাজের একটু আগেই ওঠেন, উনি অজু করেন এবং এই টর্চ লাইট নিয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যান। ওনার চাচা মসজিদে যাবার পর উনি সেদিনও উনি মসজিদে যান। তো উনি মাঠে দেখেন যে একটা লোক মাঝখানে বসে আছে আর চারপাশে অনেকগুলো শিয়াল ঘোরাঘুরি করছে। ওনার চাচা প্রথমে ভাবেন যে লোকটাকে মনে হয় শিয়াল তাড়া করছে বা কোনোভাবে আঘাত করেছে, দেখে লোকটা বসে আছে।
তো কাছে যাওয়ার পরে আলোতে লক্ষ্য করলেন যে এটা তার ছেলে কবির। ওনার চাচা দ্রুত তার কাছে গিয়ে বলেন, তার ছেলের কাঁধে হাত রেখে বলেন যে বাবা তোমার কী হয়েছে, তুমি এখানে কেন? ওনার বাবা যখনই তার ছেলের গায়ে হাত দেন তখনই ওনার ছেলে আসলে ওখান থেকে পড়ে যায়, সুরা পড়া বন্ধ করে দেন এবং মাটিতে পড়ে যান। ওনার কোনো সেন্স ছিল না সেদিন সকালে, সেদিন আর ওনার উনি সেন্সলেস হয়ে গেলেন, আর ওনার জ্ঞান ফেরেনি। ওনার জ্ঞান ফিরে হচ্ছে সেদিন হচ্ছে দুপুরবেলায়। তো যাই হোক, দুপুরবেলার পরে ওনার জ্ঞান ফেরার পরে ওনার বাবা ওনাকে জিজ্ঞেস করেন যে তুই কি করছিলি। ওনাকে সেদিনকে প্রচণ্ড বকাবকি করেন, কারণ এর আগেবার উনি হারিয়ে গিয়েছিলেন, এবার খারাপ কিছু করার চেষ্টা করছিলেন, এটা ওনার বাবা বুঝতে পারেছিলেন। তো এক সময় ওনার বাবাকে উনি সব কিছু খুলে বলেন। তো যাই হোক, এরপরের সেদিনকার সন্ধ্যাবেলা থেকে ঘটনা শুরু হয় তাদের পরিবারের সাথে, ভয়ঙ্কর সব কাণ্ড শুরু হয়। তো ওনার কবির ভাইদের বাসা ছিল দোতলা, অনেকটা দোতলা ডুপ্লেক্স টাইপের বাড়িতে কোনো ভাড়াটিয়া ছিল না, তারাই থাকতো। তো পুরো বাসায় ওনারা খেয়াল করলেন যে সেদিন রাত থেকে যে হঠাৎ করে গ্লাস সরে যাচ্ছে, রান্নাঘরের মধ্যে কোনো কিছু পড়ছে। ওনাদের বাসায় অ্যাকুরিয়াম ছিল, অ্যাকুরিয়ামে একটা মাছও নাই। বাসায় ওনারা একটা বিড়াল পালতো, সেই বিড়ালটা কেমন যেন আতঙ্কের মতো করতেছে, ভয় পাচ্ছে, এদিক সেদিক লাফলাফি করছে। এবং বাসার ছাদের যে গেটটা ছিল ওনারা বুঝতে পারছেন যে গেটটা কেউ খুলছে, কেউ লাগাচ্ছে, বাসার মধ্যে বিভিন্ন ধরনের গায়েবী ব্যাপার স্যাপার হচ্ছে, আজব ব্যাপার স্যাপার, যেটা আসলে সম্ভব না। এবং আরেকটা সবচেয়ে নোংরা যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে ওনারা রান্নাঘরে ওনারা খেয়াল করছেন যে কিছুক্ষণ পরপরই একটা পচা মাংসের স্তূপ হয়ে আছে। ওনার কাজের মানুষ সেটা পরিষ্কার করছে, আবার দেখছেন যে পচা মাংসের স্তূপ। বাড়িতে লাইট কয়েকটা নষ্ট হয়ে গেল, কিছু লাইট জ্বলছে, সব মিলায় বাসার অবস্থা এক প্রচণ্ড রকম খারাপ। এর মধ্যে ওনার কবির ভাই যে তার ভীষণ রকমের জ্বর চলে আসে, জ্বরের কারণে কাঁপতে কাঁপতে ওনার বাবাকে বলেন যে বাবা, ওরা মনে হয় আমাকে চায়, তোমরা সবাই বড় চাচার বাসায় যাও, আমি দেখি ওরা কি বলে। তখন কবির ভাই চাচা ওনাকে বলেন যে এই অবস্থায় ওনার বাবা আসলে খুব অসুস্থ হয়ে পড়েন ছেলের এই অবস্থা দেখে, এবং উনি কাঁদো কথায় ভয়েসে বলেন যে এই অবস্থায় আমি তো তোকে ফেলে যাব না। তো যাই হোক, তার চাচা তখন ভাবেন যে মসজিদের যে ইমাম সাহেব আছে তার কাছে যাবেন। তো ওনার চাচা, ওনাদের বাসাটা যেহেতু বললাম যে দোতলা বাসা ছিল এবং বাসার আশেপাশে কিন্তু খালি ছিল, তো ওনার চাচা মসজিদের ইমামকে আনতে বাইরে যাবেন, দরজা খুলেই দেখেন যে ওনার বাসার ঠিক সামনে অনেকগুলো ছোট ছোট ঘর, একটা মুরগির খোপগুলো যেমন হয় অনেক এরকম ঘর, প্রায় 18-20টার মতো চারিদিকে ছোট ছোট ঘর। উনি খুব অবাক হয়ে গেলেন যে এত ঘর হঠাৎ করে কোথায় আসলো, উনি কোনোভাবে ভেবে পাচ্ছিলেন না। তো উনি একটা সময় দৌড় পড়া শুরু করলেন এবং ওনার হাতে টর্চ লাইট নিলেন এবং রাত্রেবেলায় উনি ইমাম সাহেবের কাছে যান এবং ইমাম সাহেবের কাছে পুরো ঘটনাটি খুলে বলেন, যেটি তার ছেলে তার সাথে শেয়ার করেছে। তো ইমাম সাহেব বলেন যে আপনার ছেলে যে কাজটা করেছে খুব বিপজ্জনক একটি কাজ করেছে, যার পরিণতি কখনোই আসলে ভালো হবে না, আর এর একটা চরম মূল্য দিতে হবে। এরপরে আসলে ইমাম সাহেব ওনাকে সাজেস্ট করেন যেটা হচ্ছে এই বাসা থেকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যান, এবং ইমাম সাহেব কিছু তাবিজ দেন এবং বলেন যে আপনাদের বাসায় প্রত্যেকটা সদস্য এই তাবিজগুলো পড়বেন এবং আপনাদের ঘরে আপাতত এই পানিটা ছেটান, যেহেতু রাত্রেবেলায় হঠাৎ করে তো আসলে বাসা চেঞ্জ করা সম্ভব না, কিন্তু আপনারা যত দ্রুত সম্ভব বাসা থেকে চলে যান এবং আপনার ছেলেকে এই তাবিজটা পরিয়ে রাখেন। এই তাবিজটা যতক্ষণ থাকবে তার কোনো সমস্যা হবে না। তো অনেক ভাই আমাকে এই পর্যন্তই ঘটনাটি শেয়ার করেছেন। উনি বলেছেন যে পরবর্তীতে কী আসলে ঘটেছে এটা উনি হয়তো সামনে আমাদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ, এটাই ছিল আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির মাহমুদ, আমি এসেছি গাজীপুর থেকে। আর আজকে যে ঘটনাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার একটা বন্ধুর কাছ থেকে শোনা। আমাদের অফিসে কাজ করে ছেলেটা, তার সাথে। তো ঘটনাটা আসে তার সাথে না, তার বাবার সাথে ঘটে। তো ওর বাবা মাছের ব্যবসা করতো, মাছের ডিপো ছিল ওদের। তো ওর বাবার একজন পার্টনার ছিল, দুইজন মিলে একটা ডিপো চালাইতো তারা। তো ওই যে লোকটার সাথে তার পার্টনারশিপ ছিল, লোকটা আর কি একটু ধান্দাবাজ টাইপের, সুযোগ পাইলেই টাকা পয়সা সরাতো। তো এটা আর কি যখন ওই যে আমার যে ফ্রেন্ড ওরা যখন জানতে পারছে তখন আর কি ওনাদের ভিতরে একটু ঝামেলা হয়েছে।
মানে আমাদের ব্যবসা ঠিকই আছে, দুজন একসাথে করতেছে, কিন্তু একটু রেশারেশি মনোমালিন্য। তো এরপরে আর কি একদিন ওনারা আর কি দুপুরবেলা একসাথে আর কি কাকুর বাড়িতে ওই যে লোকটা তার পার্টনার ছিল তারই নিয়ে আসতেছে, একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবে এই জন্য। তো বাসে করে আসতেছে, তো দুজন পাশাপাশি বসছে, তো হঠাৎ করে কাকু আর কি সামনের দিকে তাকাইছিল, ওনার চুলে একটা টান লাগছে অনেক জোরে। তো উনি আর কি জিনিসটা তাকায় দেখে যে পাশে ওই যে লোকটা উনি তো বসা পাশে, আর কেউ নাই আশেপাশে, পেছনে একবার। তো উনি ভাবছে হয়তো বা ওই সিটে হয়তো চিমটি লাগছে, এই জন্য হয়তো ইয়ে করছে। তো উনি আর এটা নিয়ে কিছু করেনি, চুলে ব্যথা লাগছে ব্যাপার না। আসার পরে এই যে ঘটনাটা ঘটে, ওনার যে চুলে মাথায় ব্যথা পায়, এর 2 দিন পর রাতের বেলা উনি শুয়ে আছে। তো শুয়ে থাকার পরে হঠাৎ করে আর কি মানে ঘুমন্ত অবস্থায়, তো যখন মাঝরাতে ওনার হঠাৎ ঘুম ভেঙে গেছে, তো ওই শীতের সময়, তারপরেও আর কি ওনার মানে প্রচুর গরম লাগতেছে, আর ঘরের ভেতরটা কেমন একটা ভ্যাপসা গরমের মতো, কেমন একটা অন্যরকম। তো এই গরম উনি আর কি উঠছে, ওইটা একটু পানি খাইছে। পানি খাওয়ার পরে যখন আবার বিছানায় ফিরে আসতে গেছে, তাকায় দেখে ওনার বিছানায় একজন শুয়ে আছে, একবারে মানে পুরাটাই একবারে কালো, মানে কালো একটা শেপ, কোনো মানুষের চেহারা না, শুধুমাত্র কালো একটা শেপ ওনার বিছানায় শুয়ে আছে। তো এটা দেখার পরে উনি আর কি অনেক চমকায় গেছে, সাথে সাথে এক পায়ে পিছনে চলে আসছে। আসার পরে যখন আবার তাকায় দেখে কেউ নাই, আচ্ছা, বিছানাটা যেমন ছিল তেমন। তো এটা দেখার পর আর কি উনি আর কি নিজেরে বুঝ দিছে যে এটা কোনো ব্যাপার না, হয়তো ভুল দেখছে, ঘুম থেকে উঠছে তো এই জন্য। আচ্ছা, উনি ভাবলেন যে এটা হ্যালুসিনেশন ছিল। জি। তো এর পরের দিনের কথা, পরের দিন এমন রাতে ঘুমায় আছে, তো ওনাদের বাড়িতে একটা পোষা কুকুর ছিল। তো রাতের বেলা হঠাৎ ওই মানে কুকুরের প্রচণ্ড ডাক, এই ডাকের শব্দে আর কি কাকুর ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে যায়, উনি ওই 2 তলা বাড়ি, তো উপরতলা ওনার রুম। তো উনি নিচে তাকায় দেখে যে কুকুরটা বাইরে ওখানে মানে চিৎকার চেঁচামেচি করতেছে, বাড়ির ভেতরের দিকে তাকায়। এখন উনি ভাবতেছে কুকুর এত রাতে চিল্লাপাল্লা করতেছে, আশেপাশে তাকায় দেখে কেউ নাই। তো উনি আর কি দেখার জন্য নিচে নামছে, মানে ঘর থেকে বাইরে নিচে নামতে গেছে। তো ওনার মনে হলো যে মানে ওই যে সিঁড়ি তো আপনার নিচে যে কি আছে এটা দেখা যায় না মোড় ঘুরতে নিচে নামার সময়। তো ওনার মনে হলো যে ওই সামনে থেকে কেউ যেন একজন সিঁড়ি দিয়ে আসতেছে, উপরে উঠতেছে। উনি নিচে নামতেছে আর ওনার মনে হইতেছে যে কেউ যেন উপরে উঠতেছে। তো উনি একটু নিজেরা আড়াল কইরা আর কি চুপ করে দাঁড়ায় আছে। তো হঠাৎ মানে উনি একেবারে নিশ্চিত যে কেউ সিঁড়ি থেকে উপরের দিকে উঠছে, জি, এবং সে যখন নামছেন একটা মোড়ের মতো পড়ে সিঁড়ির, যেটাকে আমরা, তো সেই জায়গাটাতে তিনি দাঁড়িয়ে থাকলেন দেখার জন্য যে কে আসছে। আচ্ছা, তো ওই ছোট একটা লাল যে বাল্ব, ওই বাল্ব জ্বালানো সিঁড়ি ঘরে ওখানে। তো ওই হঠাৎ করে যখন ওই শব্দটা কাকুর সামনে এসে, ওই যে মোড় ঘোরার যে জায়গাটা ওইখানে এসে, দেয়ালের ওখানে এসে শব্দটা থেমে গেছে। থেমে যাওয়ার পরে কাকু আর কি ভাবতেছে যে কে, মানে উনি আর কি ভয়ও পাইতেছে, প্লাস ওনার ভাবতেছে যদি কোনো চোর ডাকাত হয়, যদি সাথে কিছু থাকে, যদি আঘাত করে, এভাবে উনি আর কি যাচ্ছে না। হঠাৎ করে এই মুহূর্তে ওই বাল্বটা বন্ধ হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে না কী হয়েছে জানি না, ওই জায়গার লাইটটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার পরে কাকু হাতে তো টর্চ আছে, ওই যে সাথে করে নিয়ে আসছে বেরোয় কি বাইরে, তো ওই টর্চ জ্বালাইছে। টর্চ জ্বালানোর সাথে সাথে মনে হলো কি যে কোনো একটা জিনিস যেন দৌড়ে ওনার সামনে দিয়ে চলে গেল, মানে এত বেগে গেল যে জিনিসটা কি সেটা উনি দেখতে পায়নি, ওনার সামনে দিয়ে চলে গেল, শুট করে একবারে ক্রস করে চলে গেল। তো এটা দেখে কাকু একটু ওনার বুকটা ধড়ফড় করে উঠছে। পরে কে বলতে বলতে উনি দৌড়ে আসছে উপরে, আসে পরে ঘরটার পুরোটা খুঁজে দেখছে, কোথাও কিচ্ছু নাই, একবারে কোথাও কিচ্ছু নাই। পরে আর কি যখন রুমে ফিরে আসার পরে দেখে যে ওনার বাথরুমের যে কলের ট্যাপ এটা ছাড়া, বাথরুম পুরো পানিতে ভেসে হয়ে যাচ্ছে। এই দিন আর কিছু হয় না, কাকু ওইখানে এই অবস্থা। উনি মানে আর কি টেনশনে আছেন যে আসলে কী হইতেছে উনি বুঝতেছেন না। এর পরের দিন দুপুরবেলা ওনার যে স্ত্রী, আমার বন্ধুর যে মা, উনি আর কি রান্নাঘরে মানে রান্নাবান্না করতেছে। এখন পানি গরম দিছে, ডিম সিদ্ধ দিছে, পানি গরম দিছে। এখন ওই পানি গরম উনি মানে ঘরে গেছে, পানি গরম দিয়ে এসে দেখে যে ওই যে পাতিলের ভেতরে পানি গরম দেওয়া পুরোটা একবারে রক্ত টকবাক করে ফুটতেছে গরম তাপে। এটা দেখার পরে উনি একটা চিৎকার দিয়ে ওইখানেই মানে জ্ঞান হারিয়ে ফেলছে। তো পরে যখন ওনার জ্ঞান আসছে তো জিজ্ঞেস করে কী হয়েছে, পরে কয় যে এরকম ওই পাতিলের ভিতরে দেখে যে রক্ত টকবাক করে ফুটতেছে। তো মানে
ওই যে পাশে যখন যে কাজের লোকটা ছিল সে তখন বলে যে কই ও পাতিলে তো পানিই ছিল, পাতিলে তো কোনো রক্ত টক্ত কিছু ছিল না। এই দিন গেল, এদিনও কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা হয় নাই। এর 2 দিন পরের কথা, কাকু আর কি রাত, কিন্তু একটা কথা বলুন যে এখানে তারা কি কোনো কিছু সন্দেহ করছিল কিনা, কারণ একের পর এক এরকম ঘটনা হচ্ছে যেটা কোনো কুল কিনারা পাচ্ছেন না। এটা হচ্ছে কাকুর সাথে প্রথম যে রাতে যে ঘটনাটা ঘটে, উনি ভাবছেন যে এটা ভুল দেখছে। আর স্বাভাবিক, বাসের ভেতরে চুলে টান লাগতেই পারে। রাতের বেলা যে উনি দেখছে যে ওনার বিছানায় কেউ একজন শুয়ে আছে, সেটাও হ্যালুসিনেশন ভাবছে। কিন্তু পরে রাতের বেলা, পরের রাতে যে সামনে দিয়ে যে কে গেল, এটা নিয়ে উনি একটু কিন্তু উনি কাউকে বলেননি। আর ওনার মায়ের সাথে এই ঘটনা ঘটার পরে কাকু একটু টেনশনে আর বেশি ছিলেন যে কি ব্যাপার, এরকম কেন। তো 2 দিন পরে রাতের বেলা কাকু আর কি ডিপো বন্ধ করে বাড়ি ফিরতেছে। এখন যেই রাস্তা দিয়ে ওনার মানে মেইন রাস্তা থেকে একটা ইটের রাস্তা গেছে বাম দিকে, ওই রাস্তা দিয়ে ওনাদের বাড়ি যাইতে হয়। তো ওই যে মোড় ঘুরতে যে জায়গাটা, ইটের রাস্তায় ঢোকার ওখানে একটা বট গাছ আছে, ঈদগাহের ভেতরে মানে পাশে একটা বট গাছ। তো ওই জায়গা যখন আসছে শীতের সময়, তো মানে কুয়াশা আছে বেশ। তো হঠাৎ করে ওনার মনে হলো যে বট গাছ থেকে যেন কিছু একটা মানে নিচে ঠাপাস করে পড়লো। তো উনি একটু চমকে গেছে যে কী পড়লো। তো পরে লাইট মারছে, লাইট মারার পরে দেখে যে ওই একটা মানে বয়স্ক একটা লোক, একবারে মানে কেমন মানে চামড়া টামড়া ঝুলে গেছে এরকম একটা লোক, কালো চাদর পরা গায়ে, উনি এখানে বসে আছে। তো উনি আর কি দেখা উনি একটু ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর উনি আর কি ওনারে এড়ায়া সোজা চলে যাইতে গেছে। দেখে যে ওই লোকটা মানে পিছনে থাকে, দেখে যে এই লোকটা ওনার পিছু পিছু আসতেছে। মানে ওই যে বৃদ্ধ যে লোকটা পেলেন, তারপরে দেখলেন যে একজন বৃদ্ধ বসে আছে। জি। পাশ কাটিয়ে যাওয়ার সময় আবার দেখলেন যে সে পেছনে আসছে। জি। তো কিছুক্ষণ পরে মানে কাকু আর কি তখন একটু জোরে জোরে হাঁটা শুরু করছে। পেছনে 2-3 বার তাকাইছে, তাকায় দেখে যে সে তার পিছন আসতেছে, স্বাভাবিকভাবে হেঁটে আসতেছে, জোরে হেঁটে আসতেছে না। কিছুক্ষণ পরে যখন তাকাইছে তখন দেখে যে কেউ নাই। আর এখানে একটা ঘটনা মিস করে গেছি। প্রথম যে রাতে কাকু দেখছিল যে ওনার বিছানায় কেউ শুয়ে আছে, তখন মানে ওই রাতে পরে আবার ঘুমানোর পরে ওনার কাছে মনে হয়েছে যে ওনার মাথার ভিতরে কেউ যেন খোঁচাইতেছে। সুই আছে না, সুই দিয়ে যদি কেউ শরীরের ভিতরে খোঁচায় তাহলে যেমন অনুভূতি হয়, ওনার মনে হলো যে ওনার মাথার ভিতরে কেউ সুই দিয়ে এরকম খোঁচা মারতেছে। তো এই মানে এরকম নানান রকম ঘটনা হওয়ার পরে ওনারা আর কি একজন হুজুরের সাথে দেখা করে। তো হুজুর বলে যে হয়তো বা ওনাদের কোনো তাবিজ করা হয়েছে, এখন এইটার সমাধান তো উনি দিতে পারবেন না। কিন্তু উনি আর কি একজন হুজুরের নাম বলে দিল যে আপনারা অমুকের কাছে যান, উনি হয়তো আপনাদের সমস্যাটা সমাধান করতে পারে। এখন ওনার বাড়ি হয়েছে দূরে, বেশ দূরে, যাইতে 4-5 ঘন্টা লাগবে। তো ওনারা আর ওই দিন আর যান নাই, ভাবছেন যে ওর পরের দিন যাবেন। তো যেই দিন রাতে মানে ওই যেদিন যাবে তার আগের দিন রাতে কাকু ঘুমায় আছে, একাই ঘুমায় আছে। আন্টি আর কি বাইরে, কাকু ভেতরে ঘুমায় আছে। হঠাৎ ওনার মনে হইলো কি যেন ওনার কেউ গলা চাপে ধরছে। মানে ওনার ঘুম ভেঙে গেছে, মনে হইলো যেন ওনার কেউ গলা চেপে ধরছিল। ওনার গলায় তখনও ব্যথা, অথচ ঘুম ভেঙে উঠে চোখ খুলে দেখে যে কেউ নাই, অথচ ওনার মনে হইতেছে না ওনার কেউ গলা চেপে ধরছিল। তো এমন মনে হওয়ার পরে কাকু আর কি ভয় পেয়ে উঠে গেছে। উঠে যাওয়ার পরে উনি আর কি মানে সামনে গিয়ে ওনার যে জানালাটা খুলে বাইরে টাইরে দেখে ভেতরের দিকে তাকাইতেছে। তখন হঠাৎ করে ওনার দরজায় ঠোকা। তো বলতেছে কে বাইরে, কোনো সাড়া শব্দ নাই। দরজা খুলছে, পরে এসে ভয়ে এসে দেখে কেউ নাই। তো ওনারা আর কি সেই রাতে আর কোনো রিস্ক নেন নাই, সবাই মিলে একসাথে ছিলেন। আর পরের দিন হুজুরের কাছে যান, সেই হুজুরের কাছে। তো হুজুর বলে যে ওনাদের হয়তো এমন কোনো একটা মানে খারাপ কিছুর পড়ছে যে মানে ওনাদের তেমন কোনো ক্ষতি করতেছে না, কিন্তু ভয় দেখায় হয়তো বা তাদের খারাপ কিছু করার চিন্তা ভাবনা, প্রচন্ড রকমের ভয় দেখায়। হ্যাঁ, প্রচন্ড রকমের ভয়। তো ওই হুজুর পরে আর কি ওনাদের বাড়ি আসেন, এবং বাড়ি আসার পরে ওনার সব কিছু খুঁজায় যখন কিছু পায় না, তখন জিজ্ঞেস করে যে আপনাদের কোনো জিনিসপত্র, ব্যবহারের জিনিসপত্র কাউরে কোনো সময় দিছে নাকি। তো তখন কাকুর ওই যে মাথায় যে টান পড়া ব্যাপারটা, আর ওই যে ব্যবসায়ী যে পার্টনার, ওনার কথাটা মনে পড়ে। তো তখন উনি আর কি হুজুরকে বলে যে এরকম ব্যাপার, আমার মাথায় একটা টান, মনে চুল মানে ওই যে প্রথম যে ঘটনাটা তার সাথে বাসে হয় যে তার মাথায় একটা টান লাগে, চুলে একটা টান লাগে, তখন সে আসলে বুঝতে পারেনি যে তার চুল কেউ ছেড়ে নিয়ে গেছে। তো হুজুর তখন আর কি বুঝতে পারে বিষয়টা
যে হয়তোবা তার কারণ এগুলো নিয়ে সাধারণত আপনার কালো জাদু বা তাবিজ কবজ এগুলো করা হয়। তো এরপরে আর কি ওনারা ওই যে যে পার্টনার যারা ছিল এই ফ্যামিলিগত আর কি একটু সমস্যা হয়, মানে রাগারাগি করে, ঝগড়াঝাটি হয়। পরে আর কি ওরা স্বীকার করে, চাপের মুখে স্বীকার করে যে হ্যাঁ তাবিজ করছিল। তো পরে আর কি তাবিজ নষ্ট করে দেওয়া হয়, আর ওনাদেরও কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি একটি সত্যি ঘটনা এবং আপনাদের এই ঘটনাটি শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, এরকম একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তো এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নরসিংদী থেকে আজিজ ভাইয়া, ওনার বাসা নরসিংদী জেলায়। তো তিনি আমাকে যে ঘটনাটি শেয়ার করেন, তিনি যেটা বলেন যে তাদের গ্রামে একটা বিল ছিল, সেই বিলের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা আমাকে শেয়ার করেছেন তিনি। এই ঘটনাটি ঘটে তার এক বাড়ির পাশের এক চাচার সঙ্গে। তিনি সে সময় ওই বিলে পহরাদার হিসেবে কাজ করতেন। যে এই পহরাদার হিসেবে যখন উনি কাজ করতেন তখনকার আর কি এই ঘটনাটি, আজ থেকে প্রায় 16 বছর আগের ঘটনা। তিনি যেভাবে বলে উনি আর কি সেভাবে শুনে আমাকে এই ঘটনাটি শেয়ার করে ওইভাবে। তো আমি বেশি কথা না বলে ঘটনায় চলে যাচ্ছি রাসেল বাবু। সো ঘটনাটি যখন শুরু হয় তখন আজ থেকে 16 বছর আগে। তো তাদের গ্রামে মানে আশেপাশ বা সব কিছুই ঠান্ডা এবং মানে নিরিবিলি, কোনো কিছুই সমস্যা নাই তাদের গ্রামে। তো এই বিলের পাশে এবং একটি শ্মশান ছিল। এই শ্মশানকে কেন্দ্র করেই তাদের এই বিলে ভয়ঙ্কর ঘটনা ঘটে মাঝে মধ্যে। তো যখন এই ঘটনাগুলো ঘটে, তো এই বিলটা মোটামুটি অনেকটা বড়, মানে একজনই পাওরাদার আর কি পাওরা দিতে পারে না, 3-4 জন আর কি লোকে পাওরা দেয়। তো যখন এই 3-4 জনে পাওরা দেয়, এই শ্মশানের পাশে এনার যে চাচা ছিলেন তিনার আর কি পাওরাদারের ইয়াটা পড়ে যে ইনি শ্মশানের পাশে ওনার বাসা এবং উনি এদিকে পাওরা দেবে, এভাবে বলে। যে এইভাবে বলার পর ওনার কথাগুলো শুনে উনি এইদিকে পাওরা দেয়। তিনি যখন ওই বিলের পাশে মানে যে জায়গায় ওনাকে পাওরা দেওয়ার ইয়া করা হয়, উনি আর কি ওই জায়গায় পাওরা দেওয়ার শিকার হয় যে আচ্ছা ঠিক আছে। তো বেতন দেয় ওনাকে প্রত্যেক মাসে মাসে। তো উনি আবার দুই মাস ওইখানে চাকরি করতেছে, 2 মাস যাবত। তো একদিন এই 2 মাসের মধ্যে কিন্তু কোনো লাশ পোড়ানো হয় না এই শ্মশানে। 2 মাসের পর একদিন আমাবস্যা রাতের 2 দিন আগে একটা লাশ পোড়ানো হয়েছে এবং এই আমাবস্যা রাতের দিন কালো অন্ধকার রাত, একদম নিস্তব্ধতা। প্রতিদিনের যেরকম একটা সন্ধ্যা থাকে এরকম সন্ধ্যাটা সেদিন ছিল না, উনি যেটা বলেন। চারপাশে বাঁশের ঝাড় এবং জোনাকি পোকার ডাক, এরকম শব্দ থেকে উনি যেটা আওয়াজ পায়, এগুলো আওয়াজ থেকে উনি সেগুলো সেদিন আওয়াজগুলো শোনা যাচ্ছিল না, একদম নিস্তব্ধ। আর বিলের আশেপাশে বিলের পাশ দিয়ে একটা রাস্তা বয়ে গেছে, সেদিক দিয়ে মানুষ যাতায়াত করত। সেদিন উনি যেটা দেখে যে কোনো লোক বিলের পাশ দিয়ে যাতায়াত করতেছে না। তো যখন কোনো লোক যাতায়াত করতেছে না তখন উনি আবার ভাবতেছে হয়তো কোনো লোক যেহেতু যাতায়াত করতেছে না, আমি ওদিকে যেয়ে রেস্ট নেই, ডেরাই। তো উনি এবার তোমার 10টা থেকে 11টার দিকে এই সময়টা উনি টল দেখো কেউ মাছ চুরি করতে আসে কিনা, এই জন্য। সো উনি ইদানিং 2-1 দিন দেখতেছিল যে কিছু মাছ কে জানি মানে শিয়াল হয়তো খেয়ে মাছ অর্ধেকটা, বড় বড় মাছ অর্ধেকটা খায়, খাওয়ার পর বাকিটা ফেলে দিয়ে যায়। তো এটা দেখার পর যেহেতু পুকুরে অনেক বড় বড় মাছ, একটা করে মাছ প্রায় 2-3 কেজি ওজনের, এই মাছগুলোর অর্ধেকটা খেয়ে বাকিটা ফেলায় রেখে দেয়। এটা দেখার পর একদিন মালিক নিজেই দেখার পর ওনাকে আর কি বকা দেয় যে এত বড় মাছ কীভাবে খায়, কিসে খায়, এরকম করে বলে। তো তিনি আবার সেদিন থেকে ওই শিয়াল বা এইরকম যে জীবজন্তু খাচ্ছে সেগুলোকে আর কি ধরার চিন্তা ভাবনা করতেছে। তো সেদিন ওই আমাবস্যা রাতের দিন উনি এবার রাত তখন 10:30 পার হয়ে গেছে,
তখন বেরিয়ে গেছে একটা লাঠি হাতে এবং একটি টর্চ লাইট নিয়ে। বিলের আশেপাশে উনি দেখতে পাচ্ছে যে সেদিন প্রচুর পরিমাণে মাছ পড়ে আছে। তো এত পরিমাণে মাছ খাইছে যেটা বলার বাইরে। উনি এটা দেখে তো অবাক যে এতটা পরিমাণের মাছ কি সে এত সময়ের ভিত্তি দেখে গেল। এটা দেখার পর উনি আবার মাছগুলোকে তুলে তুলে ওই শ্মশানের পাশে ওদিক দিয়ে ফালাই দিছে কিছু মাছ। আর শ্মশানের পাশে যখন আসছে তখন উনি দেখতে পাচ্ছে যে পুকুরের পাশে মানে পানিতে নেমে কেউ একটা মানে বেশ শিয়ালের মতোই দেখতে, কিন্তু এতটা পরিমাণের মানে বড় 2-3 গুণ বড় হবে শিয়ালের থেকে। এটা একটা করে মাছ ধরতেছে আর চিবিয়ে চিবিয়ে অর্ধেকটা অংশ খাচ্ছে আর বাকিটা অংশ ফালাই দিচ্ছে। এটা দেখার পর উনি কোনো কথা না বলে পিছন থেকে যে একটা লাঠি দিয়ে বাড়ি মারে। মানে উনি ভাবতেছিল হয়তো শিয়াল, এটা ভেবে একটা জোরে একটা বাড়ি মারে। তো জোরে বাড়ি মারার পর এই জন্তুটা অবায়কটা হিংস্র গতিতে ওইখানেই মানে আশেপাশে কোথাও দৌড় দিল না, ওইখানেই ভেনিশ হয়ে গেল যখন ডাংটা পড়ে। যখন আশেপাশে কোনো দিক দিয়ে দৌড়ালো না আর ওইখানে হাওয়া হয়ে গেল, তখন এই পরাদারের চোখ মুখ একদম তলিয়ে যায় ভয়ে, গরমে একদম ওনার অবস্থা খারাপ যে কাকে আমি ডাং দিলাম বা কিসিকে আঘাত করলাম, এ কি হলো। এটা ভেবে উনি ওখান থেকে সাথে সাথে উঠে আসে পারে। উঠে আসার পর উনি শ্মশানের দিকে তাকানোর পর ওনার কলিজা থেকে ধুকধুকানি শুরু হয়ে গেল যে আবার শ্মশানের পাশে আসি এই কাজটা হলো। উনি শ্মশানের দিকে দেখতেছে যে বট গাছের নিচে কেউ বসে আছে। তো যখন একটা লোক বসে আছে উনি স্পষ্ট দেখতে পাচ্ছে যে একটা লোক বসে আছে। তখন উনি লাইটটা তাক করছে ওই শ্মশানের দিকে। লাইটটা তাক করানোর পর ওটা উনি যেটা দেখতে পেলেন যে লোকটার হাতগুলো এবং পাগুলো অস্বাভাবিক লম্বা এবং মুখটা অন্ধকারে মানে ডুবে গেছে। আর লোকটা একটা সাদা পাঞ্জাবি পরা লোক। এতটা পরিমাণের ভয়ঙ্কর দেখতে লাগতেছিল যেটা বলার বাইরে, মানে কাছাকাছি তো এটা উনি আর কি পার থেকে দেখতে পাচ্ছেন। এটা দেখে উনি সাথে সাথে ওই দিক দিয়ে ঘুরে ডেরার দিকে যাবে। তো এটা দেখার পর উনি সাথে সাথে ডেরার দিকে যখন ঘুরবে তখন উনি পিছন ফিরে মানে আওয়াজ পাচ্ছে যে কেউ হয়তো ওনার পিছনের দিকে হেঁটে আসতেছে। মানে উনি যাওয়ার সময় ভাবতেছে যে ওনার সাথে সাথে কেউ আসতেছে। তো যখন কেউ আসতেছে এটা দেখতে পেয়ে মানে অনুভব করতে পারতেছে, তখন ওনার ভয়ে অবস্থা খারাপ, মানে কাঁপতেছে ওইখানে। তো উনি সাথে সাথে দৌড় দেওয়া শুরু করে। দৌড় দিতেছে, যত দৌড়াচ্ছে অত মনে হচ্ছে ওনার পিছনে আসতেছে। উনি আর পিছন ফিরে দেখতেছে না যে কে ওখানে। উনি বোঝার বাকি ছিল না যে এটা একটা পিশাচ এবং আমি একটা ভয়ঙ্কর লেভেলের পিশাচকে আঘাত করছি। তো যখন উনি দৌড়াতে দৌড়াতে ওই ডেরার কাছে গেছে, যাওয়ার পর উনি ওইখানে চড়ে বসে আছে। তো এদিক মধ্যে উনি যেটা অনুভব করতেছে যে কেউ হয়তো ওনার ডেরার পাশে দাঁড়িয়ে আছে, মানে বের হলে ওনাকে ধরবে। সেইটা ভেবে উনি ভয়ে অবস্থা খারাপ। উনি আশপাশ পরে একটু পর উনি আবার ডেরা থেকে নামার পর লাইট জ্বলে দেখে যে কেউ নাই। উনি ভাবতেছিল উনি এবার বাড়িতে চলে যাবে, আজকে আর এখানে থাকবে না। মালিককে ফোন দিছে যে আমার শরীর ভালো না, আমি এখানে আজকে থাকবো না, চলে যাব। তো এই কথা বলে উনি সাথে সাথে ওইখান থেকে রওনা দিয়ে তখন এই শ্মশান পার হয়ে কিন্তু যাইতে হবে আবার। তখন উনি শ্মশানের পাশে আবার আসছে তখন ওনার অনুভূতি হচ্ছিল যে কেউ হয়তো ডাকতেছে শ্মশানে যে আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, এরকম করে কিছু একটা অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। এটা শোনার পর ওনার ভয় আরও কাজ করা শুরু করে। উনি দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে যে এই বিলের শেষ মাথায় যে উনি একদম ওইখানে অজ্ঞান হয়ে যায়। পরে এই চাচাকে সকালবেলা গ্রামবাসী ওখানে খুঁজে পায় এবং
এনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ওখানে কিভাবে পড়লেন বা ওখানে কি হয়েছিল আর ওখানে কিসের জন্য শুয়ে আছিলেন রাত্রে। তো উনি যেটা সবাইকে বলে যে এরকম এরকম বিষয়, আমি রাত্রে যখন ডিউটিতে ছিলাম তখন এই বিষয়গুলো আমি দেখতে পাই। তো সবাই এই বিষয়গুলো শোনার পর থেকে এই শ্মশানের পাশ দিয়ে কেউ আর সাহস করতো না রাত্রিকালীন সময় যাওয়ার জন্য। তো পরবর্তীতে এই শ্মশানের পাশে যে রাস্তাটা ছিল সবাই মিলে এই রাস্তাটা বন্ধ করে দেয়। আর তিনি জানতে পারে যে 2 দিন আগে বা এই শ্মশানের আশেপাশে যখন লাশ কোনো পোড়ানো হয় তখন নাকি 2-3 দিন আতঙ্ক ছড়িয়ে যায়, এবং সেদিনের রাতটাও ছিল অমাবস্যা রাত এবং 3 দিনের দিনই এই রাতটা আসে। আর উনি সেই রাতের এই অবায়কের কবলে পড়ে গেছেন। মুরব্বীরা যেটা বলে যে শ্মশানে প্রতিনিয়ত এরকম ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটে যখন লাশ পোড়ানো হয়, আর এরকম আওয়াজ হয়, তুমি যে বেঁচে ফিরছো এটা তোমার ভাগ্য, এরকম করে বলে। তো উনি এভাবে আর কি ঘটনাটি শেয়ার করে আজিত ভাইয়ের সাথে। আজিত ভাই আমাকে এই ঘটনাটি শেয়ার করেছিল। তো ঘটনাটি অবশ্যই অনেক সুন্দর ছিল। তো ঘটনাটি এরকম ঘটনা যাতে আরও সুন্দরভাবে আমাদেরকে পাঠিয়ে দেয় সেই জন্য আজিত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। তো আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভয় এবং শিহরণযোগ্য একটি ঘটনা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন নওশিন ফারিয়া, ক্যানাডা থেকে। নওশিন অতীতে আমাদের সাথে কাহিনী শেয়ার করেছিলেন, তিনি তখন বাংলাদেশে ছিলেন, তো এর মাঝে তিনি ক্যানাডায় চলে যান এবং বেশ অনেক দিন তিনি কোনো কাহিনী পাঠাতে পারেননি। তিনি লিখেছেন, তিনি শুনতেন, মাঝে মাঝেই অদ্ভুতুরে শুনতেন, আর তার ইচ্ছা করতো কোনো কাহিনী কালেক্ট করে পাঠাতে, কারণ তার খুব প্রিয় অদ্ভুতুরে। তো ফাইনালি তিনি একটা কাহিনী কালেক্ট করেছেন এবং তিনি সেটি সেন্ড করেছেন আমার কাছে। আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব নওশিনের পাঠানো ঘটনায়। নওশিন যেখানটায় কাজ করে সেটা শহর থেকে একটু দূরে। সে সেখানে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে একটা অফিসে, এবং শহর থেকে দূরে হওয়ায় জায়গাটার আশেপাশে বেশ সুন্দর ন্যাচারাল ভিউজ আছে, জানালা দিয়ে দেখা যায়। বিশেষ করে উইন্টারে বেশ বিষাদ করা ভিউ মনে হয়। সে লিখেছে জানালার পাশে তার ডেস্ক খাওয়াতে এসে বসে যখন তাকায় বাইরে তুষার পড়লে বা বরফ পড়লে চারিদিক তুষারে ছেয়ে যায়, আর কেমন যেন একটা বিষণ্ণতা ভর করে চারপাশে। গাছগুলো মরা, সেখানে পাতা নেই, অন্যরকম লাগে। তো যাই হোক, এরকমই একটা উইন্টারের দিনে নওশিন অফিসে গিয়েছে কাজ করতে, কফি হাতে বসেছে। তো দেখলো যে ওই দিন হাতে তেমন কাজ নাই। তো তার কলিগ কথা বলছিল তার সাথে, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। এর মাঝে তাদের আরেক কলিগের একটা ব্যাপার নিয়ে কথা হয়, এবং সেখানে সে বলে যে তাকে বোবায় ধরে মাঝে মাঝে। তো বোবায় ধরছিল এবং বোবায় ধরার জন্য সে অফিসে আসতে পারেনি ওই দিন, খুব খারাপ অবস্থা ছিল। তো এটা শুনে নওশিন বলে যে আসলেই তোমাকে কি এরকম বোবায় ধরে? বলে যে হ্যাঁ, আমাকে এরকম বোবায় মাঝে মাঝে ধরে। তো তখন তাদের আরেক কলিগ ছিল, সে ওই পাশ থেকে বলল যে টেল মি অ্যাবাউট ইট। হ্যাঁ, তার নাম জর্ডান। সে বলল যে আমাকে এই বিষয়ে মানে বলতে বলো, আমি বলবো তোমাকে যে আমাদের বাসাটা একেবারে এইসব ভয়ের ঘটনায় পরিপূর্ণ। মানে ওইখানে বোবায় ধরবেই, আমাদের বাসায় যেই থাকবে তাকে বোবায় ধরবে বা সে কিছু একটা এক্সপিরিয়েন্স করবে। তো তখন নওশিন বলে যে বলো না কি ব্যাপার, তোমাদের বাসার কি ঘটনা কি? তো তখন সেই ছেলেটা শেয়ার করে তাদের বাসার কথা। এই বাড়িটা জর্ডানের বাবা মা কিনেছিল বেশ কিছুদিন আগে, বেশ অনেক দিন আগে কিনেছিল। তো খুব কম দামে পাইছিল বাড়িটা। কম দামে পাওয়ার কারণ হচ্ছে এটা শহর থেকে একটু দূরে বাড়িটা। তো তার বাবা মার তখন ইচ্ছা ছিল একটা বাড়ি কিনবে আর কি। তারা টাকা পয়সা সেভ করেছিল কিছু, তো বাড়ি নিয়ে ঘুরছিল বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদের ওখানে। তো একটা বাড়ি তারা ক্যাটালগে বেশ কম দামে দেখে, যে বেশ কম দামে বিক্রি হচ্ছে। তো বাড়িটার আশপাশ দিয়ে ভিউজ খুব সুন্দর, আর যে ফ্যাসিলিটিসগুলো লেখা সেগুলোও বেশ ভালো। তো তার বাবা মা চায় ওটা দেখতে। তো সেই এজেন্ট তাদেরকে বাসাটায় নিয়ে যায়। তো বাসায় গিয়ে দেখে বাসাটা ফ্রেশলি পেইন্ট করা, নতুন করে রং করা হয়েছে, ফ্রেশ পেইন্টের ঘ্রাণ। এবং বাসার ভেতরে ঢোকার পরে মোটামুটি বেশ সব কিছুই বেশ সুন্দর। মানে ঢোকার পর মূল যে লিভিং রুমগুলো সবগুলো মানে মোটামুটি ভালো মতো রিনোভেট করা, খুব সুন্দর করে করা হয়েছে। বাড়ির পেছন দিকে যে একটা ইয়ার্ড আছে সেটাও বেশ সুন্দর, লনমোর করে রাখা হয়েছে, মানে বেশ ভালো। তাদের বেশ পছন্দ হয় বাসাটা দেখে। তো বেসমেন্ট যখন দেখতে যায় তখন গিয়ে তারা একটু অড কিছু ব্যাপার স্যাপার দেখে বেসমেন্টে, যে বেসমেন্টের একটা দেয়াল কালো,
মানে বেশ ব্ল্যাক রং করা এবং এক পাশে কিছু ছোপ আছে, কেমন জানি খয়েরি রঙের ছোপ। তো জর্ডানের বাবার কাছে এই জিনিসটা কেমন জানি লাগে, কেমন জানি ভালো লাগে না। তো তিনি ওই এজেন্টকে জিজ্ঞেস করে যে এই দেয়ালের এই অবস্থা কেন, আর বেসমেন্টটাও জানি কেমন হয়ে আছে। তো তখন এজেন্ট বলে যে আসলে এখানে তো একজন অ্যাস্ট্রোলজিস্ট থাকতো এবং তিনি বেশিরভাগ টাইমেই এই বেসমেন্টে টাইম কাটাইতেন, এই ওনার নিজের মতো কাজ করতেন, এটা ওইটা আঁকতেন, কী রং করতেন নিজের মতো। তো এই কারণে এই এরকম, আর এটাকে আসলে আমরা সব কিছু যখন রিনোভেট করছি বেসমেন্ট আর আমাদের ধরা হয় নাই। তো তখন জর্ডানের বাবা বলে ওকে আই সি। তো বললো যে কেন তোমরা বেসমেন্টটা করো নাই? বলে করি নাই, আসলে করা হয় নাই, তুমি চাইলে আমরা করে দিতে পারি। তো সে বলে যে এরকম করলে এই ব্যাপার, এক্সট্রা কস্ট কতটুকু যোগ হবে এগুলো বলে দেয় বাড়ির দামের সাথে। আর তখন জিজ্ঞেস করে জর্ডানের বাবা যে অ্যাস্ট্রোলজিস্ট কোথায়? বলে তার মানে শেষ যাত্রা এখান থেকে হয়েছে, সে শেষ দিনগুলোতে এই বাড়িতেই ছিল। তো যাই হোক, জর্ডানের বাবা শুনে তার মায়ের সাথে পরে আলাপ করে অন দ্য ওয়ে ব্যাক বাসায় আসার সময় যে বাসাটা তারা নেবে নাকি। তো জর্ডানের মা নাকি বলে যে এত সস্তায় তো এদিকে বাড়ি পাবা না, নিয়ে নাও, এটা আমরা নিয়ে নিব। তো যাই হোক, বাড়িটা তারপর তার জর্ডানের বাবা মা কিনে নেয়। তো কেনার পর খুব খুশি মনেই তারা বাড়িতে উঠে এবং খুব ব্যস্ততা থাকে, তাদের জিনিসপত্র টানাটানি করে। জর্ডানের ভাই হেল্প করে তাদের, জর্ডানের ভাই তাদের সাথে থাকতো না, সে সেপারেটলি থাকতো। আর জর্ডানের বাবা মা তারা থাকতো। তো জর্ডানের ভাই সহ এসে তাদেরকে খুব হেল্প করে জিনিসপত্র তুলে দিতে। তো যাই হোক, তারা বাড়িটা গোছায় ফেলে। আর জর্ডানের বাবা বলে ওই বেসমেন্টের কথা যে বলছিল লোকটা যে আমরা ফিক্স করে দিতে পারি, এজেন্ট বলছিল যে একটা কস্ট দিয়েছিল, বলছিল এত টাকা কস্ট পড়বে। তো তিনি বলছিলেন যে না, আমি নিজেই করে নিব। তো উনি আপাতত বেসমেন্ট নিয়ে এত চিন্তিত না, জর্ডানের বাবা। তিনি চিন্তা করছে যে আমি পরবর্তীতে করব। ওইখানে শুধু ওই যে হিটার আর এগুলো আছে, সুতরাং এগুলো নিয়ে তিনি চিন্তা করেন না। তো যাই হোক, তারা সবাই সেট হয়ে গেল বাড়িতে এবং দু একদিন জর্ডানের ভাইও থাকলো তাদের সাথে এবং তারা মোটামুটি সময় কাটালো। তো জর্ডানের কাছে বাড়িটা বেশ ভালো লাগতেছে, কারণ যে লিভিং রুমটা এটা বেশ প্রশস্ত, বড়, ছাদটা অনেক উঁচু, আর উপর থেকে একটা শ্যান্ডেলিয়ার ঝুলতেছে, বেশ সুন্দর লাগতেছে। জর্ডানদের যে আগের বাসাটা এটা এতটা এরকম বড় ছিল না। আর এই বাসার নিচে তাদের যে পাশে যে তাদের ডাইনিং স্পেস, এটাও বেশ সুন্দর, বেশ বড়। তার পাশে কিচেনটাও প্রশস্ত এবং সোজা চলে গেলে এখানে লন্ড্রি রুম, ডান দিকে গেলে বেসমেন্টে নামার দরজা। তো এই জায়গাটা জর্ডানের কাছে বেশ একটু মানে রহস্যময় লাগছে, কারণ তার বাবা বলছে তাকে যে নিচে যাবা না, নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বেসমেন্টে এখনও আমরা ধরি নাই, আমি লোকজন এনে ঠিক করবো তারপরে বেসমেন্টে যাবো, এর আগে যাওয়ার দরকার নাই। হিটার নিয়ে যদি কোনো প্রয়োজন হয় আমি যাব, হ্যাঁ, পানির পাম্প এগুলো নিয়ে কোনো প্রয়োজন হলে আমি যাব, তোমার যাওয়ার কোনো দরকার নাই। তো জর্ডান তখন কিন্তু টিনএজ, তার ওই সময় কিউরিয়াসিটি বেশি। কোনো টিনএজকে যদি বলা হয় যে অমুক জায়গায় যেও না বা ওইটা ধরো না, সে কিন্তু বেশি কিউরিয়াসিটি ফিল করে সেটার প্রতি। তো জর্ডানের ক্ষেত্রেও তাই হয়েছে, তার বাবা মানা করার পরও তার বাবা যখন অন্যদিকে গেছে সে ওই ঢুকছে ওখানে, বেসমেন্টের দরজা খুলে নিচে নামছে। তো নেমে দেখে অন্ধকার, কেমন জানি বেসমেন্টের পরিবেশটা তার কাছেও একটু গা ছমছম করা লাগছে। মানে এইটা আবার তার কাছে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে যে এরকম লাগে কেন। সিঁড়ি দিয়ে নামার সময় দেখছে যে সামনে দিয়ে একটা চেয়ার রাখা, এই পাশে একটা ছোট্ট কাউচ, দুইটা শেলফ রাখা, আর এই সামনে দেয়ালটা একদম কালচে, মানে কালো রং করা, মনে হচ্ছে এখানে যে খুব মানে ডিপ ব্ল্যাক কালার কেউ করছে, মানে এর থেকে ডিপ ব্ল্যাক আর হতে পারে না, এরকম আছে। আর হেঁটে যখন সামনে গেল, পাশে দেখতেছে সে যে খয়েরি রঙের ছোপ নিচে অনেকগুলা। তো তার কাছে একটু অ্যাবনর্মাল মনে হলো যে এরকম কেমনে হয়, এরকম রং মানুষ করে নাকি। যাই হোক, সে ঘুরে তাকাইলো পিছনের দিকে, দেখবে যে ওখানে কী অবস্থা, তাদের যে ওয়াটার হিটার আর অন্যান্য যে যন্ত্রপাতি আছে পিছনে সেগুলা কী অবস্থা। তো হেঁটে ওদিকে যাচ্ছে, তো ওইখানে একটা ছোট লাইট লাগানো ছিল ওই পাশে, মানে আলো একদম কম। কেমন জানি লাগতেছিল জর্ডানের কাছে যে ওই জায়গাতে ঢুকতে গেলে যেটা করিডোরের মতো ছোট, তো দুই পাশে হয়ে আসছে, চিকন হয়ে আসছে, কেমন যেন একটা মানে উদ্ভট একটা ফিল হইতেছিল তার কাছে। মনে হচ্ছিল যে ওই ওয়াটার হিটারের রুমের ভিতরে কেউ আছে, এরকম লাগতেছিল, তাকে কেউ দেখতেছে। তো জর্ডান আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন ওইটার কাছে গেছে, তখন লাইটটা পিট পিট করে উঠলো সামনে, এবং পেছনে মনে হয়েছে একটা শব্দ হয়েছে, তার পেছনে মনে হচ্ছে যে কেউ একটা শব্দ করলো, অনেকটা কোনো মানে গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম। তো সে ফট করে যখন পিছন ফিরে তাকাইছে, তখনই তার সামনে লাইটটা কেটে গেছে, যে লাইটটা লাগানো ছিল ওইটা একটা সফট হোয়াইট বাল্ব লাগানো ছিল ওইখানে। তো ওইটা যখন কেটে যায়, পুরা বেসমেন্ট অন্ধকার হয়ে যায়।
সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বেসমেন্টের এক কোণায় ওখানে একটা ভেন্টিলেটরের মতো আছে হালকা, উপরের সাথে নিচের মাটির মানে গ্রাউন্ড লেভেলের সাথে কানেক্টেড, ওইখান থেকে হালকা আলো আসে। ওই আলোটা এসে যেখানে পড়ছে ওই জায়গাটা মনে হচ্ছে একটা গোল এরকম মানে একটা স্পটলাইটের মতো তৈরি হয়েছে। আর এই বেসমেন্টের ধুলাগুলা ওই স্পটলাইটের মধ্যে দিয়ে যাওয়াতে মনে হচ্ছে ওখানে কিছু একটা দাঁড়ায় আছে, মানে বেশ একটা অন্যরকম একটা মানে ভয়ঙ্কর একটা মানে পরিবেশ ওইখানে। তো জর্ডান কিন্তু ভয় পাইছে কেন জানি, তার কাছে কেন জানি মনে হচ্ছে আসলেই গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম একটা সাউন্ড সে শুনছে। তো সে ভয়ে আর ওই দিক সামনে যেতে সাহস পাচ্ছিল না সিঁড়ির কাছে। তো তারপরও অনেক সাহস করে আস্তে আস্তে পা ফেলে ফেলে গিয়ে সিঁড়িতে দৌড়ায় উঠে যায়, সে উঠে দরজা লাগায় দেয়। তো এই হচ্ছে তার বেসমেন্ট চেক করা। তো বেসমেন্টের প্রতি তার বেশ কিউরিয়াসিটি আছে, কিন্তু সে বুঝলো যে বেসমেন্টটা সুবিধার না, তার কাছে কেন জানি মনে হয়েছে। আর ওই বয়সে ছেলেমেয়েরা চিন্তাই করে যে এখানে মানে তারা কিন্তু একটা থার্ড কোনো এন্টিটির প্রেজেন্ট মানে ফিল করে অনেকেই। তো ওইটাই ফিল করতেছিল জর্ডান, তার কাছে মনে হয়েছে এরকম কিছু। তো সে সেই বাড়ির যে ব্যাকইয়ার্ড এটাও বেশ পছন্দ করছে। ব্যাকইয়ার্ডে গিয়ে দেখছে যে ব্যাকইয়ার্ডের ওই পাশে ফেন্স করা, আর তার ওই পাশে বেশ খোলা জায়গা নেমে গেছে একটু নিচের দিকে। আর এতটুকু জায়গা এই যেহেতু এরা এজেন্টরা কাজ করে দিছে মানে এখানে মানে তাদের যে রিয়েল এস্টেট এজেন্টরা তারা লনমোর করে গেছে, তো এখন তাদের করতে হবে। কিছু কিছু ঘাস কর্নারে বড় হয়ে গেছে, এগুলো সম্ভবত থাকবে না যখন উইন্টারটা ভালো মতো আসবে। দুইটা গাছ আছে এই মাসে এই পাশে আর ওই পাশে, যাই হোক তার কাছে বেশ ভালো লাগছে। তো যেই দিন জর্ডান ওই নিচে নেমে ভয় পাইছিল সেই বেসমেন্টে, তার কাছে যখন ভয় লাগছিল, ওই দিন রাত্রে জর্ডানের প্রথম একটা সমস্যা হয়। সমস্যাটা এরকম, তার রুম কিন্তু ওপরতলায়, তার বাবা মার রুম হচ্ছে এখানে, আর মাঝখানে যে রুমটা আছে ওইটা তার ভাই বুক করে রাখছে, মানে তার ভাই ওইটাতে কাউকে থাকতে দিবে না। সে নিজে যখন আসবে এখানে সে থাকবে, সে আলাদা থাকে। যাই হোক, তো এই পাশের একটা রুমের মধ্যে জর্ডানের থাকার জায়গা। তো জর্ডান যখন রুমে উঠছে তার কাছে বেশ ভালো লাগছিল, সে নিজেও রুমটা চুজ করে নিয়েছিল। তো যেই দিন সে বেসমেন্টে ভয় পায় ওই দিন একটা ঘটনা ঘটে। সেদিন সে রাতের বেলা শুয়েছিল, শুয়ে শুয়ে তার হাতে ও তার একটা গেম কনসোল ছিল, হ্যান্ডহেল্ড গেম কনসোল, ওটাতে গেম খেলতেছিল। তো গেম খেলতে খেলতে তার চোখ লেগে আসে, সে বিছানায় শুয়ে এলায় পড়ে, মানে ঘুমায় গেছে। তার রুমের বাতিটা কিন্তু সে নিভায় নাই, বা বাতিটা ওইভাবেই জ্বলতেছিল। তো অনেকক্ষণ ঘুমায় থাকার পর হঠাৎ করে তার মনে হয় যে তার রুমটা অন্ধকার এবং রুমের মধ্যে যতটুকু হিট থাকা দরকার ততটুকু হিট নাই। তো এটা মনে করে জর্ডান উঠতে যায়, তো সে ফিল করে যে তার বুকের উপরে যে তার কনসোলটা ধরে রাখছিল ওটা তার বুকের উপরে আছে, তার কমফোর্টারের উপরে, তো বেশ ঠান্ডা। তো সে উঠতে যাচ্ছে, এই সময় হঠাৎ করে তার মনে হয় যে তাকে কেউ একজন চেপে ধরছে। মানে এই চেপে ধরাটা মানে ভয়ঙ্কর রকম চেপে ধরা। হঠাৎ করে মনে হচ্ছে যে তার বুকের উপর হাঁটু গেড়ে বসে কেউ তাকে চেপে ধরছে, এবং সে ঠিক মতো তাকাইতেও পারতেছে না, তার চোখও খুলতে পারতেছে না, একটা শব্দ করতে পারতেছে না, শরীর নাড়তে পারতেছে না। তো এইটা মানুষ বলে স্লিপ প্যারালিসিস, এটা সম্বন্ধে জর্ডানও জানে যে স্লিপ প্যারালিসিস হয় মানুষের, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা পুরাই আনইউজুয়াল, কারণ সে কিন্তু উঠছিল ঘুম থেকে মানে, এবং তার মনে আছে যে সে ঘুমের আগে লাইট বন্ধ করে নাই, কারণ সে ঘুমায় গেছিল খেলতে খেলতে, গেমস খেলতে খেলতে ঘুমায় গেছিল। তো সে অনেক চেষ্টা করতে থাকে এরকম ওঠার জন্য, মানে হাত পা নাড়তেছে বা মুখ দিয়ে শব্দ করতেছে, পারতেছে না। সে বুঝতেছে এটা স্লিপ প্যারালিসিস, কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাকে চেপে ধরছে সে খুব হাসতেছে বা আনন্দ পাচ্ছে এরকম মনে হচ্ছে, এবং খুবই অবাক হয়ে যায় সে যে মানে এই জাগ্রত অবস্থা এটা কিভাবে হয়। সে পুরো রুমটা বুঝতে পারতেছে। তো সে দুই পা ছোড়া শুরু করে, জর্ডান দুই পা ছোড়া শুরু করে, বিছানার মধ্যে থাপ 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 করে পা ফেলতেছে সে, মানে সে বুঝতেছে যে তার যে সেন্স আছে সেটা, কিন্তু শরীরের উপরের অংশ সে নাড়তে পারতেছে না। এটাও তার কাছে অ্যাবনর্মাল মনে হয়, কারণ স্লিপ প্যারালিসিস হলে মানুষটাকে শরীরই নাড়তে পারে না, সে তার দুই পা নাড়তে পারতেছে। তো সে অনেকক্ষণ ধরে এরকম দুই পা মানে নাড়ানাড়ি করতে করতে সে মানে চিৎকার করতে থাকে মনে মনে ও গড বলে। তখন হঠাৎ করে মনে হয় যে তাকে ছেড়ে দিছে কেউ। তো সে জোরে জোরে নিঃশ্বাস নেয়, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তার বুক ভরে, তাকায় দেখে যে রুমটা আসলেই অন্ধকার আর টেম্পারেচার আসলেই ঠান্ডা। তার রুমের ভেতরে ঠান্ডাটা অনেক বেশি, আর রুম অন্ধকার। তার ঘরের ভেতরে যে একটা হ্যালোজেন ল্যাম্প জ্বলতেছিল, হ্যাঁ, একটা ওই প্লেট, আপার প্লেট মানে উপরের দিকে এই করা, ওটার ভেতরে একটা হ্যালোজেন ল্যাম্প লাগানো থাকে, বাড়ানো কমানো যায়, ওইটা জ্বলতেছিল, ওইটা নিভানো।
তো তখন জর্ডান চিন্তা করে যে এটা নিভলো কেমনে, এটা তো মানে একটা ছোট নবের মতো ঘুরায় নিভাতে হয়, ঘুরায় নিভালে একদম শেষে এনে আনলে কিট করে একটা শব্দ করে বন্ধ করা যায়, আবার অন করলে এটা মানে লাইট বাড়ানো যায় একদম, এই উপর দিকে একটা ছাদের মধ্যে আলোর রিফ্লেকশনটা পড়ে, সেটাতে আলো হয়, অ্যাম্বিয়েন্ট আলো, বেশ ভালো আলো হয়। তো যাই হোক, সে উঠে চিন্তা করে যে কি হলো, আমার এরকম স্লিপ প্যারালাইসিস ছিল হঠাৎ করে। তো সে হেঁটে ল্যাম্পটার দিকে যায়, দেখে যে ল্যাম্পের পুরা যেই রডটা ওইটা ঠান্ডা হয়ে আছে, নবটা ধরে মোচড় দেয়, দেখে টক করে অন হলো, মানে কেউ একজনটাকে মোড়ায় নিভাই দিছে পুরা। কে করলো, সে চিন্তা করলো কি আমার আম্মু কি ঘরে আসছিল, কিন্তু তার আম্মুর তো ঘরে আসার কথা না, তারা সাধারণত আসলে বলে, হ্যাঁ কথা বলে, বা চিন্তা করে যে ঘুমাইছিলাম দেখে কি আম্মু আসছিল। যাই হোক, সে আর এটা কিছু চিন্তা করে না, সে রেস্টরুমে যায়, তার মতো ফ্রেশ হয়ে আসে, আবার ঘুমায়। তো এইবার ঘুমায় যায়, ঘুমের মধ্যে সে দুঃস্বপ্ন দেখতে থাকে। দুঃস্বপ্নটা হচ্ছে যে এই বাড়ির মধ্যে সে পেছনে লনে হাঁটতেছে, একটু পর সে স্বপ্নে দেখে যে একটা কালো কুকুর হঠাৎ করে ফেন্সের পাশ থেকে আসছে, তাকে দেখে ঘর করতেছে, তারপর তাকে ধাওয়া করে এবং সে দৌড়াচ্ছে, পুরা পেছনের ব্যাকইয়ার্ড দৌড়াচ্ছে, সে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকে সে ওই বেসমেন্টে যায় ঢুকলো, বেসমেন্টে ধপধপ করে সিঁড়ি যায় নামতেছে। তো স্বপ্নের মধ্যে সে দেখতেছে তার সামনে কুকুরটা বসে আছে, ওই যে বাইরের আলো এসে পড়ছিল যে একটা জায়গায় স্পটলাইটের মতো, ওইটার মধ্যে কালো কুকুরটা বসে আছে, চোখগুলো জ্বলতেছে। যাই হোক, স্বপ্নের মধ্যেই জর্ডান চিৎকার করে ওঠার পর সে দেখে যে না, সকাল হয়ে গেছে, সে তাদের বাসায়। তো সে ওই দিন যে ব্রেকফাস্ট করার পর তার মাকে বলে যে এরকম ব্যাপার, কালকে রাতে এরকম স্বপ্ন দেখছি। তো তার মা বলে যে তুমি বেশি গেমস খেলো, মনে হরর গেমস খেলতেছো, বেশি হরর মুভিজ দেখতেছো, এর জন্য তোমার এই অবস্থা, এগুলা বাদ দাও, এসব বাদ দাও, এগুলা বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপর জর্ডান আর ওইটা নিয়ে মাথা ঘামায় নাই, সে এরপর নর্মালি বাসায় তো থাকতেইছে, আর এরপর সে ক্লাস স্কুলে যাওয়া শুরু করলো। তার তখন সে হাই স্কুলের স্টুডেন্ট। তো এরকম কয়েকদিন যাওয়ার পর আবার তাকে এরকম রাতেবেলা স্লিপ প্যারালাইসিস হলো, তার মানে বোবায় ধরলো। তো এরকম পরপর কয়েকদিন তাকে বোবায় ধরছে। তো বোবায় ধরা ব্যাপারটাতেও সে মোটামুটি ইউজ টু হয়ে গেল, কারণ সে ওরকম সব মানে বোবায় ধরলে সেরকম করে ছটফট করতে থাকে, পা ঝাড়া দেয় এবং একসময় ছেড়ে যায় তাকে, এরকম হয়। তো এই জিনিসটা 2-1 দিন পরে শুনলো যে তার মাকেও নাকি বোবায় ধরতেছে। এটা শুনে সে অবাক হয়ে গেল, এবং তার আম্মুকে যে বোবায় ধরছে খুব ভয়ঙ্করভাবে, তার আম্মু নাকি নড়তে পারতেছিল না, হাত পা মোচড়ায় আসতেছিল। তার আব্বা তাকে পরে মানে ধাক্কায় সোজা করছে, এবং তার বাবা মনে করছে যে তার হয়তো মানে শরীরে মানে যে টান খায়, মাসেল স্টিফ হয়ে যায়, এটা হয়েছে। তাকে বলে যে তুমি বেশি পটাশিয়াম খাও, মানে ব্যানানাস অ্যান্ড স্টাফ, এগুলো বলে, তোমার একটা মেডিকেল চেক আপ দরকার, মনে হয় এর জন্য তোমার মাসেল ক্র্যাম্প করছে। যাই হোক, এগুলো বলে। তো এইভাবে কিন্তু তাদের কয়েকদিন চলে গেছে। তো এর মধ্যে একদিন জর্ডানের বাবা মার একটা পার্টিতে যাওয়ার কথা, তার বন্ধুদের বাসায়, সেখানে তাদের ওই দিন একটা পার্টি হবে তার বাবা মার ফ্রেন্ডদের, তারা সবাই একসাথে হবে, তাদের ইয়াংকালের আর কি বন্ধু যারা, সবাই একসাথে হয়েছে। তো জর্ডানকে বলে যে আমাদের আসতে লেট হতে পারে, আমরা হয়তো গভীর রাতে আসবো অথবা নাও আসতে পারি, তুমি কি একা থাকতে পারবা? তো জর্ডান বলে যে হ্যাঁ, কোনো সমস্যা নাই, সে বাসায় একাই থাকতে পারবে। তো যাই হোক, জর্ডান ক্লাস থেকে এসে বাসার মধ্যে দেখে খাবার দাবার আছে, এগুলা খায়, সে বসে গেমস খেলে, মুভি দেখে, এগুলা করতে করতে তার সময় শেষ হয়ে যায়, রাত হয়ে গেছে। তো সে তার ভাইকে ফোন করে, ভাইয়ের সাথে গল্প করে কিছুক্ষণ, বলে যে বাবা মা আজকে নাই, বাসায় আমি একলা, এই ব্যাপার, কি অবস্থা তোর, কি করতেছিস? তো ভাই বলে যে তুই ভয় পেতেছিস নাকি একা? বলে না ভয়ের কি আছে, এমনি এনজয় করতেছি। জর্ডানের ভাই জর্ডান থেকে 5 বছরের বড়, তো সুতরাং তারা বেশ ফ্রেন্ডলি দুজনই। তো যাই হোক, কিছুক্ষণ গল্প গুজব করার পর তারপর জর্ডান বলে যে আমি তাহলে শুয়ে পড়ি, তোর সাথে দেখা হবে না, তুই আসিস। তো ভাই বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো কোনো একদিনের মধ্যে। তো বলে বিদায় নিয়ে জর্ডান যায়। এখন জর্ডান চিন্তা করে তার রুমের যে টিভিটা, সে তো ঘুমাইতে যাবে, সে আবার স্ক্রিন কাস্ট করে সে গেমস খেলতো, তার যে হ্যান্ডহেল্ড ডিভাইস আছে, গেমিং ডিভাইস, ওইটার থেকে সে স্ক্রিন কাস্ট করে গেমস খেলতো বসে। তো তার রুমের টিভিটা ছিল ছোট, তার আম্মুর রুমের যে টিভি সেটা বেশ বড়। তো সে চিন্তা করে যে আজকে আম্মুর রুমে থাকি, ওখান থেকে গেম খেলবো স্ক্রিন কাস্ট করে। তো এই চিন্তা করে সে তার মায়ের রুমে চলে এসে বিছানা দেখে যে গোছানো সুন্দর, তো সে শুয়ে পড়ে নিজের মতো কমফোর্টার গায়ে দিয়ে, এবং বিছানাটা বেশ ভালো কমফোর্টেবল, তার বাবা মার বিছানা যেটা। তো ওখানে বসে সে তার গেমিং মেশিন নিয়ে বসে, মানে তার যে হ্যান্ডহেল্ড মেশিন, সেটাতে স্ক্রিন কাস্ট করে সে গেম খেলা শুরু করে। তো গেম খেলতেছে বেশ ভালো লাগতেছে। তো যেটা হয় যে তার একটা অভ্যাস ছিল জর্ডানের, গেম খেলতে খেলতে ঘুমায় যেত সে। তো ওইরকম এক সময় তার চোখ লেগে আসতেছে ঘুমে।
তো এইভাবেই সে ঘুমায় গেল। তো কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না, হঠাৎ করে তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পরে সে হঠাৎ করে তাকাচ্ছে ডানে বামে, তো ঘর কিন্তু অন্ধকার, মানে হালকা আলো ঘরের মধ্যে। মানে এই ঘরে ওই দিনকার মতো এই যে বড় ল্যাম্পটা যে জ্বালাইছিল হ্যালোজেন ল্যাম্প, ওইটা বন্ধ, কিন্তু দেখতেছে ওই যে ল্যাম্প বন্ধ। টিভিরও একসময় ওই যে হয়ে স্ক্রিন সেভার এসে অন্ধকার হয়ে গেছে টিভির স্ক্রিন, শুধু পাওয়ারের বাতিটা জ্বলতেছে ওইখানে। আর তার আম্মুর রুমে একটা ছোট্ট সফট ল্যাম্প ছিল, এইটা সে শখ করেই জ্বালাইতো, বা কখনো আম্মুর রুমে আসলে জ্বালাইতো জর্ডন, সেটা তো ওইটা জ্বলতেছে, ওইটা হালকা আলো দেয়, একটা সফট আলো দেয়, ওইটা জ্বলতেছে। আর তখন কিন্তু উইন্টার এসে পড়ছে যখন এই ঘটনা, তখন সে তাকায় দেখতেছে তো জানালার বাইরে দেখতেছে যে ওই সেই জানালা, যেহেতু এটা দোতলার উপরে, আশেপাশে বাড়ি নাই, সে কিন্তু ওই যে ব্লাইন্ডগুলো আর টানে নাই বা খুলে নাই, সেইভাবে রেখে দিছিল। তো বাইরে দেখা যাচ্ছে যে হালকা আলো আধারি রাতের, আর গাছের কতগুলো মাথা ছিল ওগুলো নড়তেছে ওইখান দিয়ে, এটা দেখা যাচ্ছে। এই হচ্ছে রুমের অবস্থা। হঠাৎ করে সে খেয়াল করলো যে তার পায়ের কাছে তার পাশে পায়ের কাছে একটা এরকম কমফোর্টার মাথায় দিয়ে কেউ দাঁড়ায় আছে। তার গায়ে কিন্তু কমফোর্টারটা না, যেটা কমফোর্টার মাথায় দিয়ে কে দাঁড়ায় আছে, পুরো একটা মানুষ, মানে কোন একজনের শেপ। তো সে বুঝতে পারলো যে এইটা তার ভাই হবে। তার ভাই শুনছে যে বাসায় বাবা মা নাই, আজকে হয়তো তাকে ভয় দেখাইতে ভাই আসছে, আর এই বাতিও ভাই নামাইছে। তখন সে খুব রাগ করে উঠছে, মনে মনে বলতেছে, মানে মনে মনে চেটছে ভাইয়ের উপরে, তা আবার খুশি হয়েছে যে ভাই আসছে, আগে তারা মজা করতে এরকম। তো সে বললো হঠাৎ করে গেট আউট অফ হিয়ার বলে সে হাত দিয়ে ওই ইটা টান দিছে, কমফোর্টার টান দিয়ে দেখে, মনে হলো যে মানে ওই যে ল্যাম্পের আলো যেটা ছিল না, ওই ল্যাম্পের আলোর মতো আলো কমফোর্টারের তল থেকে বের হয়ে গেল, ছড়ায় গেল লিকুইডের মতো চারিপাশে, অ্যাজ ইফ যে কোনো পানির মধ্যে যদি কেউ ফসফরাস রং দিয়ে দেয় যেভাবে ছড়ায় যায়, জাস্ট লাইক দ্যাট ওইভাবে ছড়ায় গেল তার ইসের উপরে, তার কমফোর্টারের উপরে। আর এই কমফোর্টারের নিচে কেউ নাই, যে কমফোর্টারটা সে টান দিয়ে ফেলছে, ওর নিচে কোনো মানুষ নাই, কিছু আলোর মতো ছড়ায় গেছে তার কমফোর্টারের উপরে। এবং এটা একটা কেমন কালার জানি, অনেকটা ভায়োলেট টাইপের কালার ছড়ায় গেছে। তো ভয়ে আত্মা উড়ে গেছে জর্ডানের, হোয়াট ইজ দিস, এটা কি দেখলো সে, লিকুইড এরকম ছড়ায় গেল তার এখানে। এবং ছড়ায় যাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে ওই আলোটাই জমাট বেঁধে এসে তার বুকের উপর চেপে বসলো। সে তাকায়, চোখের সামনে শুধু আলোর ঝলকানি দেখতেছে, ওই সফট আলোটাই ব্রাইট আলোর মতো হয়ে সে দেখতেছে, এবং তাকে মনে হচ্ছে চেপে ধরছে, সে শ্বাস নিতে পারতেছে না। তো জাস্ট লাইক অন্যান্য দিন তার যেরকম স্লিপ প্যারালাইসিস হয় ওরকম। তো জর্ডান সাথে সাথে পা দুইটা এরকম ছুটতেছে, এবং সে কথা বলার চেষ্টা করতে, সাউন্ড করার চেষ্টা করতে, কিচ্ছু না। তো অনেক কষ্ট হয়েছে, তার দম বন্ধ হয়ে আসতেছে। তখন সে শুধু মনে মনে বলছে, ও গড সেভ মি, লেট মি গো এরকম বলতেছে। তো যখন সে কয়েকবার বলছে, তখন মনে হলো হঠাৎ করে তাকে ছেড়ে দিল, মানে রিলিজ হয়ে গেল, প্রেশারটা রিলিজ হয়ে গেল। সে লাফ দিয়ে উঠে বসতে, বিছনায় উঠে নিঃশ্বাস নিচ্ছে, তাকায় দেখতেছে কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, ঘরটা পুরো নীরব, ওখানে ওই সফট ল্যাম্পটা জ্বলতেছে। আর পাশে, মানে তার বিছানার পাশেই ওই আরেকটা কমফোর্টার, সেটা পড়ে আছে। তো সে চিন্তা করছে এই কমফোর্টার কোত্থেকে আসলো। সে ভালো মতো খেয়াল করে দেখলো এইটা তার কমফোর্টার, তার রুমের কমফোর্টারটা এইখানে। তো মানে তার ভয় লেগে গেল যে এটা কি, আর ভাই তো না, অবশ্যই না। আর যা ঘটলো, মানে এই আলো কি ছিল, এগুলো কি স্বপ্নে দেখছে, এগুলো ভাবতে ভাবতে সে বিছানার থেকে উঠে দাঁড়ায়, সে তাকায় দেখতেছে তার মায়ের রুমের বিছানার, তাদের মায়ের রুমের যে বিছানার যে হেডবোর্ড আর দেয়ালের মধ্যে বেশ খানিকটা গ্যাপ আছে সামান্য। ওই জায়গায় পুরো একটা জায়গা মনে হচ্ছে কেমন একটা মানে ড্যাম পড়ে যায় দেয়ালে যেরকম, সেরকম একটা ভেজা একটা অংশ, একটা মানুষের মতো শেপ ওইখানে হয়ে আছে। ওই জায়গাটা ভিজে একটা ড্যামের মতো হয়েছে, মনে হচ্ছে একটা মানুষ এই জায়গায়, মানে একটা মানুষ যদি পিঠ দিয়ে দাঁড়ায় পুরা ভিজা শরীর নিয়ে, সেরকম ভাবে ওই জায়গায় হয়ে আছে। তো জর্ডান খুব ভয় পাইছে, সে মানে লাফ দিয়ে উঠে কমফোর্টারটা নিচে, নিজের কমফোর্টারটা সে ঝাড়া দিছে ওইটা নিয়ে, ওইটা তার একটা প্রিয় কমফোর্টার, সে ঝাড়া দিয়ে দেখে যেন ওইটা ওদের কিছু নাই। সে দৌড়ায় যে ল্যাম্পটা অন করলো, ঘুরেলো, যে জাস্ট লাইক আগে তার রুমের যে লাইট যেভাবে নিভানো ছিল ওরকম নিভানো। তো সে তাড়াতাড়ি বাতিটা বাড়ায় দিল, বাড়িটা বাড়ায় দিয়ে দৌড় দিয়ে যায়, ওখানে হ্যান্ডসেট ছিল টেলিফোনের, সেখান থেকে সে তার মায়ের নাম্বারে ফোন করলো, সেল নাম্বারে। তো কয়েকবার রিং হচ্ছে, ধরে না। অনেকক্ষণ পর তার মা ফোন ধরলো, বললো যে কি হয়েছে, বলে যে আমি ভয় পাইতেছি, বাসায় তোমরা এক্ষুনি আসো। তো তার মা বলছে কি হয়েছে, বলে যে সামথিং গোয়িং অন হিয়ার। তার মানে বলে কিছু একটা হইতেছে এখানে। তো তার মা শুনে খুব টেন্সড হয়ে গেলো, বললো আচ্ছা তুমি থাকো, আমরা আসবো।
তো বলার পরে বলে তুমি চুপচাপ বসে থাকো, তুমি আমার রুমে যে বসে থাকো। তার মা বলতেছে বলে আমি তোমার রুমেই আছি, এখানেই আমার সাথে ভয়ের জিনিস ঘটছে। তো তার মা বলতেছে যে আমি আশা করি যে তুমি বানাই কিছু বলতেছো না আমারে। বলে যে না তুমি আসো, তুমি তাড়াতাড়ি আসো, তোমরা তাড়াতাড়ি আসো। তাই বলে জর্ডান ফোন রেখে দেয়, রেখে সে চুপচাপ বিছানায় উঠে বসে থাকে। তার কাছে ভয় লাগতে থাকে, সে বারবার দেয়ালের দিকে তাকায়, হেডবোর্ডের কাছে, মনে ওই জায়গাটাই। তো বেশ অনেকক্ষণ পরে, মানে প্রায় 1 ঘন্টার মতো পরে দেখলো যে গাড়ির শব্দ পেলো, তার বাবা মা আসছে। তো আসার পর বাবা মা ঢুকলো, ঢুকে বলে কি হয়েছে? তো বললো যে এরকম এরকম ব্যাপার, আমি এরকম ভয় পাইছি। তো তার মা তখন শুনে বলতে তুমি মোস্ট প্রবাবলি স্বপ্নে দেখছো, তুমি তো ঘুমায় গেছিলা, আর তোমার এই যে গেমস, এটা আমি বলছি যে এই গেম বাদ দিতে। তার বাবাও বললো যে তুমি যে সব গেমসগুলো খেলো এগুলোর মধ্যে সব স্পুকি স্টাফ, এই সেই হ্যান ত্যান, এগুলোই তোমার মাথার মধ্যে ঢুকে। এসে বলে তখন তার মা বললো চলো তোমার রুমে নিয়ে যাই। তো তাকে তার রুমে নিয়ে গেল, রুমে নিয়ে তাকে শুতে দিল। তো জর্ডান অবাক হচ্ছে যে এই জিনিসগুলো তার সাথে কেন ঘটতেছে, এইখানে কেন তার মার সাথে ঘটে না বা কিছু। তো পরদিন সে তার ভাইকে বলে যে একটু আসতে বাসায়, তার সাথে কথা আছে। তো তার ভাইয়ের পরে আসে, আসার পর ভাইকে বলে যে এরকম এরকম ব্যাপার আমার সাথে এরকম ঘটে। তো তার ভাই জিজ্ঞেস করে যে কি মানে কিভাবে তোর সাথে এগুলো শুরু হলো? তো বলে যে আমি এরকম একবার বেসমেন্টে গেছিলাম, ওই দিন ভয় পাইছিলাম, এরপর থেকে এরকম শুরু হয়েছে। তো তার ভাই বলে আচ্ছা আমি বেসমেন্ট চেক করে দেখবো না, তোর চিন্তা করার কিছু নাই, আর আমি আসি নেক্সট 3 দিন আমি তোদের সাথে আসি, অসুবিধা নাই। তো বলে তার ভাই তাকে অ্যাসিওর করে যে কোনো অসুবিধা নেই। তো জর্ডানও একটু টেনশনে থাকে। জর্ডান তার ভাইরে বলে যে তুই আমার রুমে থাকিস, তোর অন্য রুমে থাকার দরকার নেই কয়দিন, মানে তুই যে রুম নিয়েছিস ওই রুমে থাকার দরকার নেই, আমার রুমে থাকিস, কারণ আমি একটু ইদানিং ভয় পেতেছি। তো তার ভাই বলে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই দিন দিনের বেলা কী করছে জর্ডান আর কিছু জানা। রাতের বেলা দেখলো যে তার ভাই আসছে, এসে তার রুমেই তার ভাই ওখান থেকে তার ম্যাট্রেসটা টেনে এনে ওই জর্ডানের রুমে রাখলো, রেখে বললো যে আমি তোর সাথে এখানে ঘুমাবো, অসুবিধা নাই, টেনশন করিস না। তো রাতটায় শুয়ে তার ভাই বলতেছে, তাদের ঘুমের আগে আর কি, বলতেছে যে আমি গেছিলাম বেসমেন্টে যে দেখছি আসলে বেসমেন্টটা কেমন স্পুকি, বিশেষ করে ওয়ালটা, ওই ব্ল্যাক ওয়ালটা, ওইটা আসলে স্পুকি। ওইটা আব্বা ঠিক করে না কেন, ওইটা দেখে কেমন জানি লাগছে। আমি অনেকক্ষণ তাকাই ছিলাম ওইটার দিকে, আর কেন জানি মনে হয় যে ওইটা একটা মানে কেমন জানি মনে হয় যে ওইখানে একটা দরজা আছে, এরকম লাগে। তো তখন জর্ডান উঠে বসে বলে যে ওখানে দরজা আছে, তুই কি ট্রাই করছিস? বলে না দরজা আমি ট্রাই করি নাই, আমি যখন দেয়ালটা ধরছি আমার কাছে মনে হচ্ছে যে এই পাশে একটা দরজা, ওই পাশে যাওয়া যায় এরকম লাগতেছিল, বাট আসলে কিন্তু এটা দেয়ালই। তো জর্ডান বলে যে এই ভেরি স্পুকি, এটা জিনিসটা খুবই স্পুকি, মানে তুই ওখানে যে এরকম ঠিক করিস নাই। তো বলে না আমি দেখতে গেছিলাম, তুই যেহেতু ভয় পাইছিস। ভাই বলে আচ্ছা। তো যাই হোক, দুইজনে কথাবার্তা বলে একসময় শুয়ে পড়ে। তো ওরকম জর্ডান ঘুমায় গেছে। অনেকক্ষণ পর জর্ডানের হঠাৎ করে ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখতেছে যে ঘরের মধ্যে কেমন যেন একটা ডিফারেন্ট পরিবেশ, ঠান্ডাটা একটু বেশি। তো সে তাকায় দেখে যে তাদের যে ঘরের তার রুমের যে দরজাটা খোলা, ভাই নাই এখানে। তো তাদের রুমে কিন্তু ওখানে আছে, রেস্টরুম আছে অ্যাটাচড, মানে তার ভাইয়ের কিন্তু এরকম বেরোনোর প্রয়োজন পড়বে না। তাকায় দেখতেছে ম্যাট্রেসের মধ্যে তার ভাই নেই। তো ওইখানে ওই যে তাদের রুমে ওই যে হ্যালোজেন ল্যাম্প খুব অল্প করে জ্বালানো ছিল, মানে একদম ডিম করে দিছিল, ওইরকমই আলো আছে ঘরের ভেতরে। তো জর্ডান উঠে তাকায় দেখে যে ভাই নাই বিছানায়, কই গেল, চিন্তা করে যে ভাই কই গেছে। তো সে হেঁটে হেঁটে বের হয় ওই দরজা দিয়ে ঘরের। তো দরজা দিয়ে বেরোচ্ছে তখন সে শব্দ পাচ্ছে যে তাদের যে সিঁড়ির মধ্যে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে পা ফেলে ফেলে কেউ যাচ্ছে শব্দ করে। সিঁড়ির উপর যদিও কার্পেট বিছানো, কিন্তু মনে হচ্ছে বেশ জোরে জোরে পা ফেলে যাচ্ছে। তো জর্ডান তাড়াতাড়ি যায় বের হয়ে, তার রুম থেকে ওদিকে হেঁটে যায়, তাদের ওই যে করিডোর ওখানে দাঁড়ায় দেখে যে তার ভাই নামতেছে, কিন্তু মনে হচ্ছে তার ভাই ঘুমের মধ্যে হাঁটতেছে, স্লিপ ওয়াক করতেছে, কারণ তার এক হাতে রেলিং ধরা, মাথাটাকে এরকম ডানে বামে নাড়তেছে কেমন করে জানি, আর নেমে যাচ্ছে তার ভাই। তো জর্ডান চিন্তা করো স্লিপ ওয়াক করে কই যায়, মানে ও কি ঘুমের মধ্যে হাঁটতেছে কিন্তু যাচ্ছে কই। তো চিন্তা করে সেও আস্তে আস্তে পা টিপে যায় ভাইয়ের সাথে, মানে পিছনে আস্তে আস্তে হাঁটতে থাকে। তো হেঁটে দেখে যে ভাই নিচে নেমে ডান দিকে হেঁটে চলে গেল ইসের দিকে, বেসমেন্টের দিকে। তো সেও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, হাতে তখন লাইট নেই, জ্বালাইতেও পারে না। সে চিন্তা করে যে ভাই কই যেতেছে, তার ইন্টারেস্ট দেখার। তো যে দেখলো তার ভাই বেসমেন্টের দরজাটা খুলে ওই দরজা দিয়ে হেঁটে ঢুকে গেল। তো জর্ডান কিছুক্ষণ চিন্তা করে, তারপর সেও আস্তে আস্তে হেঁটে ওই বেসমেন্টের মধ্যে ঢুকে। তো বেসমেন্টের মধ্যে ঢুকে সে কয়েক সেকেন্ড চুপ হয়ে যায়। সে বুঝতে পারতেছে না যে মানে এখানকার অবস্থা কি, কারণ বাতি জ্বলতেছে না, অন্ধকার, বেসমেন্টটা একদম ডিপ অন্ধকার। সে চিন্তা করছে বাতি জ্বালবো, ভাই তো এখানে ঢুকছে, আমি দেখছি, মানে ভাইরে তো ঢুকতে দেখছি।
ভাই কই গেল। তো এই কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরেই তার চোখে একটু আলো আধারি শুয়ে আসে নিচে, কারণ ওই যে বেসমেন্টের মধ্যে একটু ওই যে খোলা আছে ভেন্টিলেটরের মতো, ভেন্টিলেটর ঠিক না, আলো আসার জন্য আসলে ওই জায়গাতে একটু খোলা, উপরে গ্রাউন্ড লেভেলের আলোটা একটু করে নামে। তো ওইটা যেহেতু ওখানে ঢুকে, সে ওইটার মধ্যে দেখতে পেল হালকা আলো আধারি, ওইখানে আলো আধারি, এবং সে খেয়াল করে দেখে তার ভাই ততক্ষণে ওই সিঁড়ির নিচে নেমে গেছে, এবং নেমে হেঁটে গিয়ে তার ভাইকে সে বুঝতে পারলো আলো আধারির মধ্যে যে ভাই যে ওখানে চেয়ারের মধ্যে বসে আছে, চেয়ারের মধ্যে বসে আছে। তো জর্ডান একটু অবাক হয়েছে যে ভাই এখানে বসে কি করে। তো সে আস্তে আস্তে সিঁড়িতে পা টিপে টিপে নামতেছে, সিঁড়িতে কার্পেট দেয়া, মানে আস্তে আস্তে পা টিপে নামলে বোঝা যাবে না। জর্ডান আস্তে আস্তে হাঁটতেছে এবং দেয়ালের সাথে পিঠ লাগায়, সে ওদিকে মানে দেখা দিতে চাচ্ছে না তার ভাই তাকে দেখুক, কি ব্যাপার সে জানতে চায়। তো জর্ডান যখন সিঁড়ির একবারে প্রান্তে নেমে আসছে, সে দেখতেছে তার ভাই দেয়ালের দিকে তাকায় কি জানি বলতেছে, কার সাথে কি জানি কথা বলতেছে। তো অবাক হয়ে গেল সে যে তার ভাইয়ের সাথে আরেকটা কণ্ঠ সে শুনতে পাচ্ছে, বেশ মোটা ভারী কণ্ঠ, যেটা সে শুনছিল প্রথম দিন এখানে আসার পর। তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, কারণ ঘরের মধ্যে তো হালকা আলো আধারি, মানে এই যে বাইরের হালকা আলো আসতেছে এখানে, এতে করে মানে ঘরটার মধ্যে সামান্য আলো তৈরি হয়েছে। আর এর মধ্যে চেয়ারটা বোঝা যাচ্ছে, চেয়ারের মধ্যে তার ভাই বসে আছে, সে বুঝতে পারতেছে, আর তার ভাই তাকায় আছে সামনের দেয়ালের দিকে, আর ওই দেয়ালের ওখান থেকেই কণ্ঠস্বর আসতেছে একটা ভারী কেমন জানি। তো মানে সে স্পষ্ট শুনলো কণ্ঠস্বরটা বলল, লুক হু ইজ হিয়ার, ইউর লিটল কিউরিয়াস ব্রাদার, বলে কেমন যেন একটা হাসি দিল। তো তখন জর্ডান কিন্তু ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে, মানে তাকে কেউ দেখছে। সে খেয়াল করলো দেয়ালটার ওদিক থেকে হালকা একটা আলো বের হচ্ছে, একটা আলো বের হচ্ছে, এবং ওইটা একটা মানুষের মতো শেপ নিচ্ছে তার ভাইয়ের সামনে। একটা মনে হচ্ছে যে আলোর একটা মানুষ তার ভাইয়ের সামনে শেপ নিল, মানুষের শেপ। তো জর্ডান তো ভয় একদম মানে শেষ, সে একদম দেয়ালের সাথে মিশে গেছে, সহ্য করতে পারতেছে না সে। তারপর দেখলো ওই মানুষটার অবয়বটা তার ভাইকে ক্রস করে তার আর তার ভাইয়ের মাঝখানে চলে আসলো, মানে, এবং ওই জায়গাটা এত ঠান্ডা হয়ে গেছে বলার মতো না। জর্ডান ভয়ে চিৎকার করা শুরু করলো, একদম টপ অফ হিজ লাংস, মানে কিচ্ছু মানে চিন্তা করতে পারছে, চিৎকার করতেছে সে চোখ বন্ধ করে, প্রচণ্ড জোরে চিৎকার করতেছে। তো চিৎকারের সাথে সাথে শব্দ পেল, ত্রুম করে একটা শব্দ হলো, মনে হলো যে চেয়ার থেকে কেউ পড়ে গেল এরকম। আর একটু পরে তাদের যে বেসমেন্টের দরজার মধ্যে ঝিম করে শব্দ হলো, মানে তার বাবার চিৎকার, যে হোয়াট হ্যাপেন বলে তার বাবা ঢুকছে, তার মাও পিছনে আসে, তার বাবা লাইট জ্বালায় ঢুকলো, তার বাবার হাতে বন্দুক, তাদের একটা বন্দুক ছিল এখানে হান্টিং গান, সেটা নিয়ে ঢুকছে তার বাবা, ঢুকে লাইট জ্বালাইছে। এখানে লাইট জ্বালানোর পর দেখতেছে তার বাবা যে জর্ডান দেয়ালের সাথে একদম কর্নারে সেধায় আছে, সে চিৎকার করতেছে, তার ভাই ফ্লোরে পড়ে আছে চেয়ার থেকে। তো একটা ডিজাস্টারাস সিচুয়েশন। তার বাবা তাড়াতাড়ি ঢুকলো, ঢুকে জর্ডানকে শান্ত করলো, তার মা ঝাঁকি দিয়ে দেহে হোয়াট হ্যাপেন বলে শান্ত করছে। জর্ডান একটু পর ঠান্ডা হলো, তার মাকে জড়ায় ধরলো, সে ভয় পেয়েছে অনেক, আর তার ভাইকে তার বাবা ওখান থেকে তুললো, দেখলো যে তার ভাইয়ের জ্ঞান নাই। তো যাই হোক, তাদেরকে নিয়ে আসলো উপরে আসার পর তার বাবা অনেকক্ষণ চেষ্টা করলো জ্ঞান ফেরানো তার ভাইরে, পানির ছিটা দিয়ে মানে হাত পা এরকম ঘষে, শরীর ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ পর তার ভাই হুঁশ ফিরল। তো সে বলল যে তাকে মনে হয়েছে, মানে সে হুঁশ ফেরার পর যেটা বলতে মনে হয়েছে তাকে কেউ ডেকে নিয়ে গেছে ওইখানে, এবং ওইখানে একজন মানুষ ছিল, বয়স্ক মানুষ, এবং তার কাছে মনে হয়েছে যে সে মানে অবয়বে দেখছে, পুরো ক্লিয়ার না। সে যখন অন্ধকারে গেছে হেঁটে হেঁটে ওইখানে যাওয়ার পর সে একটা অবয়ব দেখছে, অবয়ব থেকে সে খেয়াল করে দেখছে একটা মানুষ, মনে হচ্ছে একটা গাউন পরা এবং বেশ বয়স্ক, এবং সে ওখানে বসে তাকে ডেকে কথা বলতেছিল। তাকে কি বলতেছিল সেগুলো তার সব খেয়াল নাই। তো জর্ডানের ভাইটা বলার পরে তার বাবা একটু টেনসড হয়ে গেল। তো ওই দিন রাতে আর তারা ঘুমায় নাই, তারা ছেলেদের সাথে ছিল, নিজেরা কথা বলছে কি করা যায় এগুলো নিয়ে। জর্ডানকে টেক কেয়ার করলো, তার ভাই ঘুমাচ্ছিল, ঘুমাইতে দিল তাকে, আর নিজের আলাপ করে। পরদিন সকালে জর্ডানের বাবা আর কাজে গেল না, তিনি গেলেন যে হার্ডওয়্যারের দোকানে, ওখান থেকে একটা বোল্ট লক নিয়ে আসলেন। আগে তো তাদের যে এই বেসমেন্টের দরজার মধ্যে কোনো লক ছিল না, জাস্ট একটা বোল্ট নব ছিল। তো ওইখানে এটা চেঞ্জ করে তিনি লক লাগাই দিলেন এবং তালা মেরে চাবি নিজের কাছে রাখলেন। আর তিনি ওই এজেন্টের সাথে কথা বলার জন্য চেষ্টা করলেন যে এই বাসার ঘটনা তুমি আমাকে রিয়েলি বলো, নাইলে তোমার সমস্যা আছে, আমি এটা নিয়ে কিন্তু প্রবলেম করব তোমার। তো তখন ওই এজেন্ট নাকি তাকে বলছে যে এখানে এই সাইকিয়াট্রিস্ট ছিল, সে এইখানে যতদূর জানা যায় সে এইখানে বেশ বিভিন্ন রকমের রিচুয়াল পালন করতো তার।
তো এই জন্য এরকম ব্যাপার স্যাপার। তো বলছে যে তোমরা কেন ওই বেসমেন্ট এটা রিকনস্ট্রাক্ট করো নাই বা ওই যে রিনোভেশন করো নাই? বলে আমাদের লোক এখানে করতে যেয়ে ভয় পাইছে, তারা ভয় পাওয়ার পর আর করতে চায় নাই, তা আমরাও এরপর আর ওইটা ধরি নাই। তো যাই হোক, তিনি মানে খুব টেন্সড হইলেন। তো চিন্তা করলেন তার একজন বন্ধু ছিল, জর্ডানের বাবার বন্ধু, সে হচ্ছে আবার একজন সাইকিক, মানে সাইকিক রিডিং করে। তো তাকে নিয়ে আসছিল তিনি বাসায় আসার পর তিনি দেখে বললেন যে তোমাদের এই বাসাটা এক্সেসিভ রকম হন্টেড, কিন্তু এই বাসার মধ্যে যেই থাকতো সে এখানে বিভিন্ন রকমের রিচুয়াল প্র্যাকটিস করতো, হ্যাঁ, মানে যে রিচুয়ালগুলো স্বাভাবিক না, এবং সে অন্য ডিমেনশনের সাথে যোগাযোগের চেষ্টা করতে এখান থেকে, এবং তার কিছু ব্যাপার স্যাপার এখানে রয়ে গেছে। ইভেল স্পিরিট আছে এই বাসায়, মানে তাদের বিশ্বাস অনুযায়ী বলছে যেখানে ইভেল স্পিরিট আছে। তো তুমি সাবধান, তোমাদের বেসমেন্টটাকে তুমি ঠিক করার ব্যবস্থা করো, আর যদি মনে করো যেটাতে সমস্যা ফিল করো বেসিক্যালি বাসাটা ছেড়ে দেওয়াই বেটার হবে। তো জর্ডানের বাবা নাকি তখন ওই যে যাকে নিয়ে আসছিল সাইকিক রিডার, তাকে দিয়ে চেষ্টা করছিল তিনি আরও মানুষ এনে ওই বাসাটাতে মানে বিভিন্নভাবে কিছু করার, তো লাভ হয়নি। এমনকি তারা চার্চের লোকজনও নিয়ে আসছিল, তারাও এসে বলছে যে বাসাটা সুবিধার না, এখন কিছু তো করার নেই, বাসা কিনছে, এখন হয় বিক্রি করে যেতে হবে না থাকতে হবে। তো জর্ডানের বাবা নাকি ওই বাসাতেই থাকছে, তারা ওইটা চেঞ্জ করে নাই, এবং ওই যে বেসমেন্ট ওইটাকে তিনি ঠিক করাইছিলেন পরে, মানে ওই যে রং টং ওগুলা সব করছিলেন, আর ওটাকে লক করে রাখতেন এরপর থেকে, এবং মানে শুধু ওই বোল্ট লক না, পরে এমনি শক্ত লক মেরে দিছিলেন। ওইখানে যদি একা একা আর কেউ যেত না, ওখানে নিচে কাজ করতে গেলে তার একাধিক মানুষ নামতো, নেমে যে ওখানে কাজকর্ম যদি করতে হইতো করতো, আর ওখানে বসাবসির কোনো ব্যাপার ছিল না। তো ওইটা যেদিন নাকি রং চেঞ্জ করেন সেই দিন নাকি তাদের বাসার মধ্যে রাতের বেলা অনেক উলট পালট হয়েছে, মনে হয়েছিল বাসার মধ্যে কে দৌড়াদৌড়ি করতেছে, জোরে জোরে কথা বলতেছে, ধমকাচ্ছে কাউকে, এরকম শব্দ নাকি আসছিল। আর বোবায় ধরাটা নাকি ওই বাসার থেকে মানে ছাড়ে নাই সবাইকে, মানে জর্ডানের বাবা মাকেও বোবায় ধরতে পরে। তো বোবায় ধরার ব্যাপারটা নর্মাল। তো এইটাই জর্ডান শেয়ার করছিল নওশিনদের কাছে, আর নওশিন এই বাড়ির ঘটনাটা শেয়ার করলো, বললো যে এই বাড়িটা এখনও ওরকম আছে। জর্ডান নাকি তাকে বলছিল যে ইউ আর ওয়েলকাম এনি টাইম ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যান্ড স্টে ইন আওয়ার হাউস। তো এনি ওয়ান অফ ইউ, তাদের মধ্যে যে কেউ এসে ওখানে থাকতে চাইলে থাকতে পারে। সে তাদেরকে বলছিল, মানে দাওয়াত দিয়েছিল এসে দেখতে যে তারা কিছু ফিল করে কিনা। তো নওশিন শেয়ার করলো সে যায় না ওই বাসায়, তো সে শেয়ার করলো ওই বাসার ঘটনা। আমার কাছে কিন্তু বেশ স্পুকি মনে হয়েছে। এরকম অনেকগুলো বাসার ঘটনা আমি শুনছি বিদেশে, এরকম গেছিও, সেগুলোতে আসলেই কেমন জানি একটা ফিল হয়, মানে ওইসব বাড়ি যেগুলোর নামে সব বদনাম আছে ওখানে গেলেই জানি কেমন জানি লাগে, মনে হয় যে সামথিং ইজ নট রাইট। আপনি দেখবেন আমাদের দেশেও এরকম কিছু বাসা আছে, আপনি ওখানে যাওয়ার পরে আপনার খুব আনইজি ফিল হবে। আমি একবার একটা বাড়িতে গিয়েছিলাম, মানে জাস্ট লাইক ফর হাফ অ্যান আওয়ার আমি বসছিলাম ওখানে কথা বলার জন্য, একটা প্রয়োজনে গেছিলাম, মানে আমাদের একটা অফিসিয়াল কাজে। তো সেইখানে বসার পর আমার কাছে কেমন জানি লাগতেছিল, সেই লিভিং রুম যেটার মধ্যে বসাইছিল সেটার মধ্যে বিভিন্ন রকমের পুতুল রাখা, অসংখ্য পুতুল, কাঠের পুতুল, বিভিন্ন রকম পুতুল রাখা। তো আমার কাছে কেমন জানি লাগতেছিল আসলে, আই ফেল্ট রিয়েলি অকওয়ার্ড অ্যান্ড ব্যাড। আর সবসময় মনে হচ্ছিল যে আই এম বিং ওয়াচড, মানে কেউ আমাকে দেখতেছে, এরকম মনে হচ্ছিল। ওই ঘরের মধ্যে একলা বসেছিলাম যতক্ষণ, এরকমই ফিল হচ্ছিল, এবং মানে খুব খুব অড একটা ফিল, মনে হচ্ছিল যে ঘরটা জানি কেমন, মানে ঘরটার প্রাণ আছে এরকম লাগতেছিল। তো এরকম কিন্তু আছে, বাসা বাড়ি আছে। আমি ওই বাসায় অতটুক সময় থাকা, এরপর আর যাওয়া হয়নি, এবং আমি বাসা থেকে ওখান থেকে বেরোনোর সাথে সাথেই দোয়া পড়ে নিজেকে আবার সিকিউর করছি। মানে আমি তো বিশ্বাসী মানুষ, আমি আমার মতো করি, সেটাই। তো আছে কিন্তু এরকম জায়গায়, এরকম বাসা, যেসব জায়গায় গেলে এরকম ধরনের ফিল হবে। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। সো প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য আমরা প্রতিনিয়তই সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতেছি। সো আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য আমি প্রতিনিয়তই স্পেশাল এপিসোড তৈরি করতেছি আপনাদের জন্য। সো অবশ্যই আপনারা এরকম স্পেশাল এপিসোডগুলো শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই স্পেশাল ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো আজকে যে ঘটনাগুলো ছিল সবগুলোই কিন্তু আপনাদের জন্য বাছাইকৃত ঘটনা। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের এই ঘটনাগুলো কীরকম লাগলো, আর কার ঘটনাটি কীরকম লাগছে এই কমেন্টটাও করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
তো আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি নিজেদের সাথে এরকম ভৌতিক কোনো অভিজ্ঞতা বা আপনাদের সাথে নিজেদের কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা পার্শ্ববর্তী কারোর সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের ঘটনাটি যদি সিলেক্টেড হয় আমরা এইখানে শোনায় দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আর প্রতিনিয়তই কিন্তু আমরা রাত 10টার সময় এই চ্যানেলে ভিডিও পাবলিশ করতেছি। তো অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসতেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর একটা কথা বলতেছি, যেটা আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের কাছে নতুন নতুন কন্টেন্ট ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন এপিসোডে।